চৌমাস নাট্যাঞ্চলের সম্মানিত সভাপতি রাজা ফকিরকে স্যারকে ফুলের শুভেচ্ছা জানিয়ে তারা আসন গ্রহণ করবার জন্য আমরা আজকে জানতে চাইব স্যারের যে বর্ণাঢ্য জীবন সেই জীবনের কিছু কিছু অংশ আমরা জানার চেষ্টা করব। আমরা বোধহয়টাকে একটু লাগিয়ে শ্রদ্ধা নিবেদন করতে পারি। স্যার বয়সজনিত কারণে কিছুটা অসুস্থ, ধন্যবাদ। রবীন্দ্র আপনি প্রয়াত হয়েছেন, আমি তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। আজকে এমন একটি অনুষ্ঠানে তিনি নাই, এটা আমার কাছে অবিশ্বাস্য মনে হয়েছে। আমি চোখ মুজলেই যেন দেখতে পাচ্ছি রাতে এখানে আমাদের আশেপাশে কোথাও না কোথাও আছে। তার আত্মা শান্তি পায় এই কামনা করি। আমি নয়নকে বলছি প্রশ্নটি আবার করার জন্য। স্যার, আমাদের আজকে এই প্রথম কাজ যেটা সেটা আমরা যেটা বলছি এটা নামকরণ আমরা করেছি এই যাত্রী পারমানন্ত যাত্রায়। প্রথম প্রশ্ন যেটা আমরা স্যার সেটা হচ্ছে বর্তমানে আপনার পরিবারে কে কে আছেন আমরা একটু জানতে চাই সবাই। ধন্যবাদ। আমার ছোট্ট পরিবার, আমি, আমার স্ত্রী, আমার পুত্রবধূ এবং এক নাতি আছে। একটি মেয়ে আমার আছে, সে ঢাকায় সংসার করছে। এই তো আমার পারিবারিক পরিচয় অবস্থায়। স্যার ধন্যবাদ। স্যার আমরা পরবর্তী আরো কিছু কথা বলবো। এর মধ্যে আমি যেটা জানতে চাই স্যার, ছোটবেলায় মানুষের অনেক রকম আগ্রহ থাকে, যেমন আপনার কেউ খেলাধুলা পছন্দ করে, কেউ বিজ্ঞানী হতে চায়, অনেক রকম স্বপ্ন থাকে মানুষের। আপনি এই যে সাংস্কৃতিক অঙ্গনে আসবেন এটার কারণ কি স্যার? আমি সাংস্কৃতিক অঙ্গনে আসলাম, তার মধ্যে একটা কারণ হতে পারে যেটা বংশ পরম্পরা। আমার দাদা তার জীবনকাল 1876 থেকে 1950 পর্যন্ত তিনি গ্রামে থেকে নাটকের চর্চা করতেন, নাটক লিখতেন, গান লিখতেন, গানের সুর করতেন। তার নাটকের দল ছিল এবং কলকাতা থেকে 4টি নাটক ছাপিয়ে তিনি প্রকাশিত করেছিলেন এবং সেই নাটকগুলো মঞ্চস্থ করেছেন। তার নাম করিম বংশ সরকার। নওগাঁ মহকুমার ইতিহাস রচয়িতা খান সাহেব আফজাল সম্ভবত প্রথম তার নাম উল্লেখ করেন। পরবর্তীকালে ডক্টর মজিদুদ্দিন মিয়া, প্রয়াত মজিদুদ্দিন মিয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক, তার একটি বই বাংলা নাটকে মুসলিম সাধনা, সেখানেও আমার দাদার নাম লেখা আছে। এবং আমার চাচা, বড় আব্বা, এরা সবাই গান বাজনায় সঙ্গে জড়িত ছিলেন। হয়তো সেই বংশ পরম্পরায় আমি কিছুটা অনুপ্রাণিত হয়েছি। এবং স্কুলে যে সময় সাংস্কৃতিক অনুষ্ঠান হতো এবং প্রায় প্রতি বছরই নাটক হতো, দুটি বিশেষ নাটকের কথা উল্লেখ করতে চাই। একটি হলো পণ্ডিত বিদায়, আরেকটি ইংরেজি নাটক শেক্সপিয়ার দি মার্চেন্ট অফ ভেনিসের বিচার দৃশ্য স্কুলের ছাত্ররা অভিনয় করেছিল। এবং এইসব সাংস্কৃতিক পরিবেশের থেকে আমারও মনের মধ্যে সাংস্কৃতিক অঙ্গনে প্রবেশ করার একটা সুপ্ত ইচ্ছা তখনই জেগেছিল। এবং আমি পরবর্তীকালে নাটক এবং আবৃত্তি এই দুই মাধ্যমে কাজ শুরু করি। ধন্যবাদ স্যার। স্যার এই পরিপ্রেক্ষিতে আরেকটি প্রশ্ন করতে চাই
যেহেতু পারিবারিকভাবে আপনি সাংস্কৃতিক পরিমণ্ডলে বড় হয়েছে, শৈশবকালে আপনার কোনো মঞ্চ নাটক ছিল যেটাতে আপনি অভিনয় করেছেন? হ্যাঁ, প্রথম অভিনয়টা মঞ্চে নয়, একটা দুঃসাহসের ব্যাপার। সেই সময় স্কুলে খুব কড়া শাসনের মধ্যে চলত। শিক্ষকদের কাছে এরকম আবদার করা প্রায় অসম্ভব ছিল। তো আমি সাহস করে আতাউল হক নামের একজন শিক্ষক, উনি প্রধানত বাংলা, ইংরেজি, ইতিহাস এসব পড়াতেন। তো অমায়িক, কখনো তিনি কোনো কঠোর আচরণ করতেন না, তিনি সবসময় অমায়িক ছিলেন। তো তার ক্লাসে আমাদের একটি পাঠ্য বিষয় ছিল অনুকূলে লেখা বিদ্যাসাগর, এবং এই দৃশ্যটি ছিল বিদ্যাসাগর যখন প্রমত্ত দামোদর নদী সাঁতরে পার হয়ে ঝড় ঝঞ্ঝার মধ্যে তার মার কাছে মায়ের ডাকে সাড়া দিয়ে উপস্থিত হলেন, সেই দৃশ্য। এইটি স্যারের কাছে আমি প্রস্তাব করেছিলাম ক্লাসে আমরা অভিনয় করব, কিন্তু সেখানে কোনো কস্টিউম, মেকআপ কিছুই ছিল না। আমাদের স্কুল পোশাক, এবং তখন কোনো স্কুল ইউনিফর্ম ছিল না যে যেটা করে যেতে পারতো তাই সেটা সেখানে সবার সেটাই অভ্যাস ছিল, এবং স্কুলে কোনো কড়াকড়ি ছিল না। আমরা সেই পোশাকেই নাটকটি অভিনয় করেছিলাম। আমি বিদ্যাসাগরের ভূমিকায়, আর জমিরুল আমার এক বন্ধু মায়ের ভূমিকায় অভিনয় করেছিল। এরপরে স্কুলে আরেকটি নাটক আমি যখন সপ্তম শ্রেণীতে পড়ি, এটি ষষ্ঠ শ্রেণীর কথা, সপ্তম শ্রেণীতে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যখন নাটক হতো, সবটা হতো না, মাঝে মধ্যে হতো, শিবরাম চক্রবর্তীর গোল্লায় যাওয়া এই নাটকটি আমি আমার স্যারের কাছে নিয়ে হাজির হই, এবং তারা সেটা গ্রহণ করলেন, অভিনয় হলো। তো আমি সেখানে এক দুষ্টু ভাগ্নের চরিত্রে অভিনয় করি। আমার মামা অভিনয় করেছিলেন, মামার ভূমিকায় প্রশান্ত দাস খুব ভালো অভিনেতা ছিলেন, এবং কেসি মসজিদ আমার বাচ্চু ভাই, তিনি একটি চরিত্রে ট্রাঙ্কওয়ালা চরিত্রে অভিনয় করেছিলেন, যিনি পরবর্তীকালে করোনেশন হল সোসাইটির সভাপতি হয়েছিলেন। এই নাটকে মহড়ার সময়ের একটি কথা আমার স্মৃতিতে আছে। একজন দুজন পরিচালক ছিলেন, একজন স্যার আরেকজন স্যারকে বলছেন আমার চরিত্রটা সম্পর্কে, এই চরিত্রে অভিনয় করতে গেলে একটা ঠ্যাঁটা ছেলের দরকার। মনটা খারাপ হয়ে গেল, দমে গেলাম, কিন্তু এর জবাব কি হতে পারে আমার তখন জানা ছিল না, সাহস হতো না। পরবর্তীকালে মনে হয়েছে যে ঠ্যাঁটা ছেলে অভিনয় করতে গেলে যদি ঠ্যাঁটাকে প্রয়োজন হয়, তাহলে একজন মন্থরের অভিনয় করতে হলে তো মাতালকে তুলে দিতে হবে, একজন খুনির ভূমিতে অভিনয় করতে হলে পেশাদার খুনিকেই তুলে দিতে হবে। এটা তো ঠিক নয়। এইরকম সাংস্কৃতিক কর্মীদের মধ্যে একটা সীমাবদ্ধতার কিছু আছে। আমি কিন্তু এটার অর্থ খুঁজে পাইনি যে ঠ্যাঁটার চরিত্রে অভিনয় করতে গেলে ঠ্যাঁটাই হতে হবে, তাহলে অভিনয়টা থাকলো কোথায়? এই স্মৃতিটা আমার মনে আছে। কেডি স্কুলে পরে আরেকটি নাটক করেছিলাম পরিবর্তন, যেটা পরবর্তীকালে ঢাকা একটা সিনেমা হয়েছিল যে কাহিনীটা নিয়ে, পুরস্কার সম্ভবত আলমগীর কবির এটা পরিচালনা করেছিলেন। আর কেডি স্কুলে এই নাটকটা পরিবর্তন নাম দিয়ে একটা পরিবর্তন নাট্যগুরু দিয়েছিলেন আমার শ্রদ্ধেয় চাচা এবং শিক্ষক নাট্যগুরু আলতাফ হোসেন স্যার, তার পরিচালনা। এখানে একটি ছোট্ট চরিত্রে আমি অভিনয় করি। এই আমার স্কুল জীবনের অভিনয়। স্কুল জীবন থেকে শুরু স্যার? স্কুল জীবন থেকে শুরু। এখন আমার সবিনয় একটু জানতে চাই স্যার, আসলে একটু ঠান্ডা ছিলেন স্যার আপনি? আমার প্রশ্নটা করুন। আপনি কি আসলে ঠান্ডা ছিলেন, মানে একটু ডান পিঠে ছিলেন? ডান পিঠে? ডান পিঠে স্যার, ডান পিঠে, ডান পিঠে। ডান পিঠে? জি স্যার। ও আচ্ছা, না আমি ডান পিঠে ছিলাম না, একদম বোকা শোকা ছিলাম। হ্যাঁ, এবং আজকে যে এই মঞ্চে কথা বলছি, এই কথাগুলো আমি আগে বলতে পারতাম না। ব্যক্তিগত আলাপচারিতা আমি একদম অনভ্যস্ত ছিলাম, কিন্তু কথা ফুটেছে আমার বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়। তার আগে আমি কথা বলতে পারতাম না, ডান পিঠেতে একদমই ছিলাম না, এবং খুব কড়া শাসনের মানুষ আমি। বেগম রোকেয়ার জীবন যারা জানেন, তো
তো সে তো অনেক আগের কথা, এবং তিনি একজন নারী ছিলেন, কিন্তু আমি পুরুষ হয়েও বাড়িতে ওইরকম অত্যন্ত সংরক্ষিত এবং শাসনের মধ্যে আমি ছিলাম। স্যার, এই যে পরিবর্তনটা হলো আপনার জীবনে, আপনি খুবই ভদ্র শান্ত একজন মানুষ ছিলেন, তারপরে এই কথা বলতে শিখছেন বা একটা পরিবর্তন, এই পরিবর্তন কি আপনার এই নাটকীয় কোনো প্রভাব ছিল এখানে? হ্যাঁ, নাটকের প্রভাব ছিল। এছাড়াও বিশ্ববিদ্যালয়ে অনেক ভালো কথক ছিলেন, যারা ভালো কথা বলতে পারতেন, বক্তৃতা করতে পারতেন, বিতর্ক করতে পারতেন। তাদের সান্নিধ্যে থেকে আমি প্রভাবিত হই এবং আমার মুখে কথা ওঠে এবং আমি মঞ্চে কথা বলতে শুরু করি। তবে ওই মুখস্থ করার নাটকের সংলাপ, এটাতে যত আমি স্বাচ্ছন্দ্য, আবৃত্তিতে যত স্বাচ্ছন্দ্য, কিন্তু এই বক্তৃতা করা, এটাতে আমি খুবই বিড়ম্বনা হয়। আমার একটা কিছু টান আছে, কথা বলাতে আমার খুবই একটা অনীহাও আছে। তবু ডাক পরে কখনো কখনো কথা বলতে হয়, কিন্তু খুব ভয় ভয় কথা বলতে। আমি সদা সন্ত্রস্ত এই ব্যাপারে, কথা না বলতে পারলে কিন্তু আমার ভালো হতো। আজকে আমার নাটকের অংশ বিশেষ অভিনীত হবে, আমি যদি সেখানে দর্শক হিসেবে থাকতে পারি, সেটাই আমার জন্য যথেষ্ট। কিন্তু এই যে আমাকে নিয়ে কথা বলা, ফুলের তোলা ও তোলা দেওয়া, আমি অত্যন্ত লঙ্কিত হয়ে পড়ছি। এতটা বোধহয় আমার এই মনিহার নারী সাজে, সেই কথাটা আমার মনে হচ্ছে, এই মনিহার আমার নারী সাজে। ধন্যবাদ স্যার। আমরা তো আপনার কথাই ভক্ত, আমরা যারা ছোট থেকে বড় হয়েছি আপনার কথা শুনেছি এবং সেই কথা আরো শুনতে চাই। এই কারণেই অনেকদিন শুনি না আমরা স্যার আপনার কথা, বিধায় আজকে এইরকম একটি অনুষ্ঠান, একটু ব্যতিক্রমী অনুষ্ঠান আমরা আয়োজন করেছি। আবার ধন্যবাদ জানাই চৌপাশকে, বিশেষ করে দাদা পক্ষে তার এইরকম একটি চমৎকার ধারণা নিয়ে সামনে এগিয়ে যাওয়া আসার জন্য। স্যার, আরেকটি কথা, এই যে নাটক করছেন, অনেক নাটক করেছেন, অনেক নাটক লিখেছেন, নির্দেশনা দিয়েছেন, সেক্ষেত্রে আপনার খুব সুখের কোনো স্মৃতি অথবা নাটক করতে যে কোনো বিরোধ মনে করছেন, সেরকম দুঃখের কোনো স্মৃতি যদি আমাদের সাথে একটু শেয়ার করেন? ছোট্ট করে বলি, অনেক নাটক, অনেক স্মৃতি, অনেক অভিজ্ঞতা। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে নাটকে অভিনয় করে প্রথম শ্রেণীর অভিনেতা হিসেবে সনদপত্র পাই, সেই নাটকে আমি দাদু চরিত্রে অভিনয় করেছিলাম। এই যে দাদু চরিত্রে অভিনয় করার পরে আমি বিশ্ববিদ্যালয়ের দাদু হয়ে গেলাম। সহপাঠীরা, সিনিয়র ছাত্ররা সবাই দাদু বলে ডাকে। পরবর্তীকালে কর্মজীবনে যখন দেখা হয় তাদের সঙ্গে, তখন দাদু কেমন আছেন, এখানে শেষ নয়। আমার সরাসরি একজন শিক্ষক এক সন্ধ্যায় আমাকে বলছেন, কি দাদু কেমন আছেন? আমি লজ্জায় মরে যাই। আরেকটি কথায় না বলে আমি লোক সামলাতে পারছি না, শহীদ ডক্টর শামসুজ্জোহা তার সেই শাহাদাত বরণের ঠিক 2 সপ্তাহ আগে, যেখানে তার কবর, সেইখানে দাঁড়িয়ে তার স্ত্রীকে নিয়ে আমার সঙ্গে কিছু কথা বলছেন। এই নাটকটি তিনি দেখে খুব খুশি হয়েছিলেন এবং তার সন্তুষ্টির কথা তিনি আমাকে জানালেন। আমার খুব ভালো লাগছিল। স্যার জিজ্ঞেস করলেন, তুমি কোন ডিপার্টমেন্টে পড়ো? আমি বললাম, স্যার আমি তো আপনারও ছাত্র ছিলাম, ফিজিক্স অনার্স করতাম, কেমিস্ট্রিতে আপনার সাবসিডিয়ারি ক্লাস আমি করেছি, কিন্তু ভালো লাগে না ফিজিক্স, পরে বাংলায় গেছে। তিনি প্রাণ একটা হাসি হাসতেন, এখন ভালো লাগছে? জি স্যার ভালো লাগছে। ঠিক আছে, ভালো করে পড়াশোনা করো। এইটি আমার খুব মধুর স্মৃতি। কখন বলবো। ধন্যবাদ স্যার। কোনো দুঃখের কোনো স্মৃতি বা আরেকটি প্রশ্ন সংযুক্ত করতে চাই। হ্যাঁ, নাটক করতে যে অনেক সময় দেখা যায় কোনো বাধার মুখে পড়ে আপনাকে আহত হইতে হয়েছে, এরকম কোনো স্মৃতি স্যার যেটাতে আপনি ব্যথিত হয়েছেন? একটা ছোট্ট ঘটনা। একই দৃশ্যে
আমি তালি পেয়েছিলাম। আরেকটি দৃশ্যে একটু অভিনয় হয়ে গিয়েছিল, গণপরিষদটা খুব বেশি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল, তখন দূরধ্বনি পেয়েছিলাম, যেটাতে আমি বিমর্ষ হয়ে পড়েছিলাম। একজন মানুষ যার জীবনে এতটুকু দুঃখ, এছাড়া সবটাই যার সুখে এবং শুভ স্মৃতিময় জীবন নিয়ে ওই সামনের দিকে এগোচ্ছেন। একজন মানুষকে যদি আমরা মূল্যায়ন করতে যাই, তার জীবনে অনেক দুঃখ থাকে, বেদনা থাকে, স্যারের খুব ছোট্ট একটি কষ্ট। স্যার, আমরা জানতে চাই আপনার কাছে আরেকটু, সেটা হচ্ছে যে প্রথম পুরস্কার কখন পেয়েছিলেন? নাটকের ব্যাপারে জি স্যার, আমরা আজকে নাটক সংক্রান্ত বিশেষ আলোচনা করব, পরে আপনার কাছ থেকে আবুকে শুনবো। আচ্ছা, নাটকের ব্যাপারে ওই কেটি স্কুলে যে গোল্লায় যাওয়া নাটকে অভিনয় করেছিলাম, সেখানে প্রথম পুরস্কার। তারপরে বিশ্ববিদ্যালয়ে দুবার পুরস্কার পাই, এই তো নাটকে অভিনয়ের জন্য এই পুরস্কার। স্যার, আমরা একটু জানতে চাচ্ছি যে আপনার পারিবারিক পরিমণ্ডলে, একটা সাংস্কৃতিক পারিবারিক পরিমণ্ডলে আপনি বড় হয়েছেন, সেই সঙ্গে এমন কেউ কি ছিল যে আপনার এই নাটক করার ক্ষেত্রে প্রভাব বিস্তার করেছে আপনার জীবনে? না, ঠিক সরাসরি সেরকম হয়নি। আমি পারিবারিক ঐতিহ্যের কথা বললাম, কিন্তু তাদের এই কর্মকাণ্ডের সঙ্গে আমি কখনো সম্পৃক্ত ছিলাম না। সেটা সেখান থেকে কোনো অনুপ্রেরণা হতে পারে, কিন্তু প্রভাবিত হয়নি বা তাদের কোনো নির্দেশনা আমি পাইনি। এ ব্যাপারে কোনো সংযোগই ছিল না আর কি, কিন্তু আমি জানতাম যে তারা এই কাজগুলো তারা করে। ধন্যবাদ স্যার। আমরা প্রথম পর্বে একদম শেষ প্রশ্নে ছিলাম। এখন স্যার, আপনাকে একটু ভালো লাগবে হয়তো, আপনার একটি নাটক দেয়া রবীন্দ্রনাথের লেখা ছুটি গল্পটি এবং নির্দেশনা দিয়েছেন রাজা ফকির। ছোট্ট একটু অংশ আমরা দেখব স্যার। এখানে যারা অভিনয় করছে, মৃণাল, তাকওয়া, আতিকা, জগদীশ, মুকুট, মেহেদি, বদলি, রায়তা এবং অসভ্যের মতো ফটকে ফটকে বলে ডাকবে না কিন্তু। কেন? এত রাগের কি আছে? আছে, অবশ্যই আছে। তোদের দুজনকেই বলছি, আমি শ্রী ফটিক চন্দ্র চকর্তি, তোদের সর্দার। আমাকে সম্মান দিয়ে কথা বলবি। তাই নাকি? তোকে শ্রী ফটিক চন্দ্র চকর্তি বলে রাখতে হবে? ওরে বাবা, অত বড় নামে রাখতে পারবো না। ডাকতে হবে না। হবে না? অত বড় নামে ডাকতে হবে না। তাহলে কি নামে ডাকবো তোমায়? হ্যাঁ, কি নামে ডাকবি? কি নামে ডাকবি? হ্যাঁ, তোরা কি নামে ডাকবি? তোরা আমায় ডাকবি গুরু বলে। গায়ে মানে না, আপনি মূল ছোট ভাই হয়ে বড় দাদার মুখের কথা বলবি না। আপাতত আমার গায়ের উপর থেকে ওঠো। ও, সত্যি কথা বলতে ভয় কি? মারবো এক চড়। কি জানি বলছিলি নবীন? নে, মোরগ লড়াই খেলি। হয়ে যা। চল 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 চল। মাখন খেলবি আয়। তোমরা কেন কি? আমার ভালো লাগে না। আহারে, শান্ত শিষ্ট লেজ বিশিষ্ট ভাইটি আমার। জগতের মায়ার খেলা তোমার কাছে তুচ্ছ। তাহলে তুমি স্বর্গে যাওয়ার তত্ত্ব নিয়ে ধ্যানে বসো সন্ন্যাসী ঠাকুর। ভালো করে বলছি। আড্ডুম বাড্ডুম
আমি যে একা হয়ে পড়লুম। কেন তোমার লক্ষণ ভাইটিকে সঙ্গে নাও না তোমার দলে। ওই অপরমা ঢেকিরে নেব, ও তো নড়েও না চড়েও না। হ্যাঁ, ও থাকলেই হবে, মন্ত্র বলে ঠিক তোমাকে জিতিয়ে দেবে। ভাই না ভাই মাকুর আমার সঙ্গে হ। বলছি তো খেলাধুলার প্রতি আমার কোনো টান নেই, এতে কাপড় নোংরা হয়, মাও ভীষণ রাগ করবে। আরে বাবা কিচ্ছু হবে না, তোরে খেলতে হবে না, তুই শুধু আমার পাশে দাঁড়িয়ে থাকবি। আয়। এই চল, এই চল, চল। আগে তো আয়, যা। কাবাডি 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 যা। আমি আরে হ্যাঁ আয় আয় যাব আরে যা। গেলাম কি কাবাডি 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 এসেছে এসেছে। কে এসেছে গুরু? হ্যাঁ, আমার মাথায় দারুণ একটা ফন্দি এসেছে। বলে খেলো বলেই ফেলো গুরু। কি ফন্দি তোমার? ফন্দিটা কি? ওই যে কোথায়? কোথায়? ওই মাঠের মধ্যে প্রকাণ্ড একটা ছাল কাঠের গুড়ি দেখতে পাচ্ছিস না? হ্যাঁ, ওটিকে আমরা গড়িয়ে গড়িয়ে এই পারে নিয়ে এসে নদীর জলে ভাসিয়ে দেব। না না, তোমরা কেউ এই কাজ করো না। ওটাকে হয়তো কেউ নৌকার মাস্তুল বানানোর জন্য রেখেছে। ওটিকে যখন ওর মালিক খুঁজে পাবে না, প্রথমত সে হতভম্ব হয়ে যাবে। রেগে যাবে, হ্যাঁ। বিরক্ত হবে, শেষে ভীষণ কষ্ট পাবে। আর সেটাই হবে আমাদের আসল মজা। তাহলে এখন শুরু করা যাক হ্যাঁ, ধৈর্য ধরো বৎস, ধৈর্য ধরো। চেষ্টা করো এই যে মাখন, এই মাখনকে দিয়ে তো কিচ্ছু হবে না। আর আমরা কজন মিলে ওটাকে নাড়াতেও পারবো না। তাহলে কি করবো গুরু হ্যাঁ, ওই যে ভোলা মদন ওরা খেলছে, ওদের সাহায্য চাই। না, আমি তোমাদের কাউকে ক্ষতিকর খেলা খেলতে দেব না। আমরা মজা করবই, পারলে তুই ঠেকাস। দেখো দাদা, এতে তোমাদের বাহাদুরি আছে, কিন্তু এক কথা তোমরা বুঝতে পারছো না, এতে অনেক বিপদ। তাছাড়া কাঠের মালিক যদি মাকে কেউ বলে দেয়। বললাম তো, পারলে ঠেকাস। ওরে বাবা রে মরে গেলাম এই আমি কাঠের গুড়ির উপরে যে বসবো, দেখি কি করে তোমরা ওটা করাতে পারো। কি গুরু, এই যে রীতিমতো তোমার অপমান। তোদের গুরু সম্মান রক্ষার জন্য এই অবাধ্য ভাইকে ঠাস করে একটা চর কষানো আমার কর্তব্য ছিল। দিলে না কেন? হ্যাঁ, দিলাম না কারণ আগের থেকেও দারুণ একটা বুদ্ধি আমার মাথায় এসেছে। সেটা কি গুরু? হ্যাঁ, ও মাখন ওই গুড়িটার উপর অনড় হয়ে বসে আছে। ওই অবস্থাতে আমরা ওটাকে গড়াতে শুরু করবো, আবার ধপাস করে পড়ে যাবে। মজা। সেই সাথে সন্ন্যাসী ঠাকুরের গুরু গম্ভীর ভাব, গৌরব, তত্ত্বজ্ঞান সব মাটির সাথে মিশে যাবে। গুরু, হ্যাঁ, খেলাটা বেশ জমেছে। হ্যাঁ। নয়নি গুরু, তোমার চুরি মেলা ভাব। চল চল এই, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। চলতে মারো, আরো জোরে, সবাই চল। লাগবে না বুঝি? দাঁড়া, এখনই গিয়ে মাকে বলছি। মাখন চল। এই পণ্ডিত, চল, চল। ঠাকুর বাবা, এদিকে আসো। এই শুনেছি শোন শোন আপনি একটা উপভোগ করলেন আমাদের স্যারের নাটক
রুকিয়া এবং রাজাপুরের নির্দেশনায় ছুটি নাটকের কিছু অংশ আপনারা দেখবেন। এবারে আমরা দ্বিতীয় পর্বে যাব। যেমনটি চেয়েছিলাম তেমনটি হয়েছে। আর তুলনামূলকভাবে মেয়েদের অভিনয়গুলো খুবই সুন্দর হয়েছে, ছেলেদেরগুলো কম বেশি ভালোই হয়েছে এত কম সময়ের মধ্যে। তবে রবীন্দ্রনাথের গল্পে যেটা এই কিশোর দলের বয়সের কথা আরো কম বয়স হতে হবে, মানে 13-14 বছর বয়স, বয়স সন্ধিকালের সময়। এবং একটা প্যারাগ্রাফে তার গল্পের মধ্যে আছে এই বয়স সন্ধিকালের সময় তাদের কি কি মানসিক শারীরিক বিবর্তন হয়, কিরকম আচরণ করে, অর্থাৎ এদের সবারই বয়স আর সঙ্গী সাথী এবং তাদের সবারই বয়স, তবে বয়স সন্ধিকালের মধ্যে। মেয়েদের বয়সের মনে হয় কোনো অসুবিধা নেই, তো ছেলেদের মধ্যে অনেকে একটু বেশি বয়স্ক হয়ে গেছে। মাখন চরিত্রে চমৎকার মানিয়েছে, বয়সে অভিনয় খুবই ভালো। মৃণাল বোধহয় ফটিকের পাঠ করলো, তার চেহারা অনেক পরিবর্তন, আমি সেই ছোট্টটি দেখেছিলাম। তো এই ফটিকের চরিত্রের বয়সটা একটু বেশি হয়ে গেল। আমার মনে হয় পরবর্তীকালে রাজা ফকিরের ব্যাপারে চিন্তা করবেন, কারণ নিশ্চয়ই 13-14 বছর বয়সেদের মনে হচ্ছে না ফটিকে বা আরো কয়েকজন যারা ছিল। এটা কিন্তু মেইনলি বয়স সন্ধিকালের যে ছেলেরা যারা তাদেরকে নিয়ে। তো গল্পে মেয়েদের বলে কোনো উল্লেখ নেই, আমার স্ক্রিপ্টেও ছিল না। রাজা ফকির নিয়ে এসেছি, ভালো হয়েছে, আমার তো ভালো লাগলো। হ্যাঁ, এটা করা যেতেই পারে। মনের উপর এত অল্প সময়ের মধ্যে অত্যন্ত চমৎকার হয়েছে, আমি খুবই সন্তুষ্ট। আলোচনা করে আসলে আপনার সঙ্গে আলোচনা করে একটা দিন চৌপাশ নাট্যাঞ্চল পেয়েছিল, তো একটা টিম রেডি ছিল, যার কারণে হয়তো তাদের এই একটু ত্রুটি যেটা বয়স সেটা সন্তোষজনক। ভবিষ্যতে নিশ্চয়ই আরো ভালো উপস্থাপনা হবে এটি। ধন্যবাদ স্যার। আমরা দ্বিতীয় ভাগে চলে যাই। দ্বিতীয় ভাগে আমরা নামকরণ করেছি স্যার কারণে কুসুম কর্মী সকলই ঘটিল। আপনার কৈশোরের নাটকের অনুশীলন সম্পর্কে আমরা জেনেছি। প্রথম কলেজ জীবনে আপনি কোথায় অভিনয়টা করেছেন? কলেজ জীবনে আসলে আমার কোনো অভিনয় করা হয়নি, তার কারণ ওই রাজশাহী কলেজে অডিশনে আমি 2য় স্থান লাভ করি, কিন্তু আমাকে এবং আমাদের অনেককেই অভিনয়ের সুযোগ দেওয়া হলো না। ওখানে একটা স্বৈরতান্ত্রিক প্রক্রিয়া চলছিল, অন্যরা সুযোগ নিয়ে নিল। তারপরে আমি 2 বছর রাজশাহী কলেজে পড়ার পরে অসুস্থতার কারণে এইচএসসি পরীক্ষা দিতে পারিনি, আমি নওগাঁতে চলে আসলাম। আপনার এখানে আচ্ছা জি নওগাঁতে চলে আসলাম, তখনকার বিএমসি কলেজে ভর্তি হলাম। তো আমার মাথায় তো নাটকের পোকা আছে। বিভাগ সাহেব, বজলুল হক সাহেব প্রিন্সিপাল, উনি সাংস্কৃতিক ব্যক্তিত্ব, কয়েকজন বন্ধু বান্ধবকে নিয়ে তাকে নিয়ে অনুরোধ করলেন, স্যার আমি কলেজে একটা নাটক করতে চাই। তিনি উত্তরে যেটা বললেন সেটা একটা অভিজ্ঞতা, ভাববার বিষয়। তিনি কড়া মুখে বললেন যে কলেজের কোনো মেয়ে অভিনয় করবে না, আর ভাড়াটে মেয়ে দিয়ে নাটক করা সেটা আমি চাই না। বাস, আমার নাটকের চেষ্টা ওখানে শেষ। পরে বিশ্ববিদ্যালয়ে গিয়ে আমি আবার পূর্ণোদ্যমে নাটক করি। ধন্যবাদ স্যার। আমরা আপনার কিছুক্ষণ আগে যেটা শুনলাম যে মঞ্চ স্মৃতি আপনার শুনে গিয়েছি আমরা, যেহেতু কলেজ জীবনে কোনো নাটক আপনি করেননি এবং নাট্য নির্দেশনা স্যার আমরা জানতে চাচ্ছি। নাট্যাভিনয় আপনার প্রথম সেই শৈশব থেকেই শুরু হয়েছে, 6ষ্ঠ শ্রেণী থেকে। তো নাট্য নির্দেশনা প্রথম আপনার কখন আপনি দিয়েছেন? নাটকের নির্দেশনা আমি প্রথম দিই বগুড়া কলেজে, বেশ কয়েকটি নাটক আমি নির্দেশনা দিই। তো ওখানে আমি প্রথমে একজন স্মারক হিসেবে আমি নাটকে সম্পৃক্ত হই, তারপরে সহকারী পরিচালক এবং পরে পরিচালক হিসেবে। এবং আমার নিজের একটি লেখা নাটক গোলাপের জন্য যুদ্ধ, এই নাটকটা আমি পরিচালনা করি। তারপরে চোর চোর নাটক জিয়া আনসারি, সেটা পরিচালনা করি।
তারপরে কবির চৌধুরী, মুনির চৌধুরী সম্ভবত মনোনীত দি সিলভার বক্স, রূপার কৌটা, মুনির চৌধুরীর অনুবাদ, সেই নাটকের আমি নির্দেশনা দিই। আরো কিছু কিছু নাটকের নির্দেশনা দিয়েছি, এই মুহূর্তে ঠিক মনে করতে পারছি না। সেখানে আর নগা ফাউন্ডেশন সোসাইটিতে শাহালম চৌধুরী, অধ্যাপক শাহালম চৌধুরীর লেখা গল্প পুঁজি, সেটা নাট্যরূপ দিয়েছিলাম এবং প্রথম অল সোসাইটির ব্যানারে ওটা অভিনীত হয়ে আমি তার পরিচালনা করেছিলাম। সেখানে রাব্বি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চরিত্র অভিনয় করেছিল, চমৎকার অভিনয় করেছিল। সেই পুঁজি নাটকটি পরবর্তীকালে রাব্বির পরিচালনায় বেশ কয়েকবার হয়েছে অল সোসাইটিতে। আমি একবারই পরিচালনা করেছিলাম। আপনি নাটক লেখা শুরু করেন কবে থেকে? নাটক বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় আমার এক নাট্য সঙ্গী, অনেকেই সেই সঙ্গীকে চিনতে পারেন, মোজাম্মেল হোসেন বাচ্চু। হুমায়ুন আহমেদের বেশ কিছু নাটক এবং সিনেমায় অভিনয় করেছেন। এই মুহূর্তে মনে পড়ছে খাদর, অয়ময়, সংসপ্ত, আগুনের পরশমণি সিনেমা, এই সমস্ত নাটক এবং সিনেমায় তিনি অভিনয় করেছিলেন। তো উনি একটা স্ক্রিপ্ট এনে দিলেন, ওটা কলকাতার বিখ্যাত কৌতুক অভিনেতা জহর রায়ের লেখা ভালোবাসা। ভালোবাসা মানে লাভ নয়, মানে গুড হাউস টাইপি। এটাকে এর মধ্যে একটু আয়রনে গেলে এটা ভালোবাসা নাটকের নাম দেওয়া হয়েছে। তো এইটা গ্রামাফোন রেকর্ড ছিল হয়তো 2.5 মিনিট 3 মিনিট, ওইটাকে আমি 8 ঘন্টা টেনে নিয়ে গিয়েছিলাম নাট্যরূপ দিয়ে। সেটা আমার প্রথম নাটকে হাত দেওয়া। এরপরে প্রায় 1 যুগ পেরিয়ে গেছে। দ্বিতীয় নাটক আমি লিখি বগুড়া আয়োজক কলেজে। এই নাটকের পেছনে একটু ছোট্ট ইতিহাস আছে। ডিগ্রি ক্লাসে ভর্তির জন্য, স্নাতক শ্রেণীতে ভর্তির জন্য আমরা মৌখিক পরীক্ষা নিচ্ছি। প্রায় 400 ছাত্রছাত্রী তাতে ইন্টারভিউ দেয়। বাংলাদেশের স্বাধীনতা দিবস কোনটি? মাত্র 3-4 জন সেটা পারলো, আর বাকি কেউ উত্তরটা করতে পারেনি। এটা অবিশ্বাস্য মনে হচ্ছে। সময়টা সম্ভবত 82 সালের দিকে। 71 সালের যুদ্ধ, মাত্র 11 বছর এরকম ভাবে বিস্তৃত হয়ে গেল এত বড় ঘটনা। আমাদের নবীন প্রজন্ম খুব দুঃখজনক। তখন আমি ওই গোলাপের জন্য যুদ্ধ, মুক্তিযুদ্ধের উপর লেখা কাহিনী, এর ভিতরে কোনো এক্সপেরিমেন্ট নাই, কোনো রকম মানে খুব বেশি একটা যে নান্দনিক কোনো দিক আছে তাও নয়। একদম সহজ সাপটা কাহিনী, সহজ উপস্থাপনায় শুধু মুক্তিযুদ্ধের ইতিহাসটাকে, এবং অনেক চরিত্র, বাস্তব চরিত্র, কিছু কিছু নামও আমি অবিকৃত রেখেছি, ওই নামগুলো ব্যবহার করেছি। অনেক সংলাপ আমার ছাত্রদের মুখে উচ্চারিত হয়েছিল, সেগুলো দিয়েছি। এবং ওই রাজাকার চরিত্র, তারপরে সেই সময় এনএসএফ বলে একটা ছাত্র সংগঠন ছিল যারা মুসলিম লীগ সমর্থক, স্বাধীনতা বিরোধী, সেই রকম শ্রেণীর একটি প্রতিনিধি চরিত্র আমি এখানে এনেছিলাম মুক্তিযোদ্ধার জন্য। এই যে মোটামুটি নতুন প্রজন্মের কাছে স্বাধীনতার এই কাহিনীটা, এর প্রয়োজন, গুরুত্ব এভাবে তুলে ধরার চেষ্টায় এই নাটকটা আমি লিখি। এইরকম মৌলিক নাটক আপনার প্রথম কোনটি স্যার? এইটাই আমার প্রথম। আর আরেকটি মৌলিক নাটক ছিল জাগো জাগো কদমালি। এইটা সেই সামন্ত যুগ থেকে শুরু করে ব্রিটিশ আমল, তারপরে পাকিস্তান আমল এবং বাংলাদেশ আমলে একই ব্যক্তি তার পোশাক পাল্টে পাল্টে নতুন নতুন শোষকের ভূমিকা অবতীর্ণ হচ্ছে। এইভাবে একটা নাটক আমি লিখেছিলাম, কিন্তু সেই পাণ্ডুলিপি কোথায় হারিয়ে গেছে আমার কাছে নাই। তো নাটকটি গণচেতনামূলক ছিল। এই দুটি মাত্র আমার মৌলিক নাটক, আর সবই রূপান্তরিত। এবার স্যার একটু জানতে চাই, একটু ভিন্ন ধরনের, কারণ আমরা তো বাঙালি, এই সংস্কৃতিতে বেড়ে উঠেছি। বিশেষ করে যেগুলো নাটক অনুবাদ করা হয়, এই অনুবাদ নাটকগুলো নিয়ে আপনার অভিজ্ঞতা কি স্যার? অনুবাদ নাটকের আমি তো মাত্র একটি অভিনয় করেছি আর কি, রূপা কৌটা, হ্যাঁ, সিলভার বক্স, জন ওয়ার্ডসওয়ার্থের লেখা, মুনির চৌধুরীর অনুবাদ। এবং তিনি একটা চরিত্রগুলোর নামকরণ করেছেন এবং আবহাওয়া সৃষ্টি করেছেন একদম আমার
আমাদের দেশের পটভূমিতে। হ্যাঁ, এটা বলে ভালো হয়, মানে দর্শকদের সম্পৃক্ততা বাড়ে। হ্যাঁ, তো এর বিকল্প কথা হতে পারে যে শেক্সপিয়ারের নাটক করলে আমার এক স্যারই বলেছেন জনাব আলী আরব আলী নাম দিলে তো হবে না, সেইগুলো রাখতে হবে। এটা মতদ্বৈততা থাকতে পারে। তো মনির চৌধুরী তো অত্যন্ত বিজ্ঞ মানুষ, তিনি যেটা সৃষ্টি করেছেন তার তো অন্য কথা আমরা বলতে পারি না, ভালোই লেগেছে আমার কাছে। স্যার, এই যে নাটকের কয়েকটি পার্ট থাকে, যেমন নাটক লেখা, নাটক নির্দেশনা দেওয়া এবং নাটকে অভিনয় করা, আপনি স্বাচ্ছন্দ্য বোধ করে গেছেন? আসলে আমি ওই স্মারকের ভূমিকায় থাকতে সবচেয়ে বেশি পছন্দ করি। একটু নিজের কথা বলতে হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের পরের দিকে আমাকে অভিনয় করতে দিতেন না। বিখ্যাত সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাজিম মাহমুদ সাহেবের একটা স্মৃতিচারণ করছি। অডিশনে আমি এবং ওই মোজাম্মেল হোসেন বাচ্চু দুজনের প্রথম হল। সবাইকে রোল দেওয়া হলো, স্যার আমাকে কোনো রোল দিলেন না। স্যার আমার রোলটা কোথায়? উনি বইটা আমার হাতে তুলে দিলেন, এবার এইটা তোমার রোল। মানে তুমি প্রম্পট করো, তুমি স্টেজে গেলে একটা রোল ভালো হবে, আর তুমি প্রম্পট করলে সব রোলই ভালো হবে। তো এটা কি বলবো, দুঃখের কথা না আনন্দের কথা, আমি যে উইংস থেকে প্রম্পট করতাম সেখানে ভিড় করতো অভিনেত্রীরা, আর বলতো যে জোরে বলে আরো জোরে বলুন। কি জানি মঞ্চে গেলে সবার কান কি কথা হয়ে যায় নাকি, অডিয়েন্স শুনতে পাচ্ছে আমার কথা পেছন থেকে, বিরক্ত হচ্ছে তারা, আর অভিনেত্রীরা শুনতে পাচ্ছে না। তো যাই হোক, আমাকে যেটা প্রশ্ন করা হয়েছে যে অভিনয়, লেখক, নির্দেশক, এর মধ্যে কোনটি আমার কাছে, আসলে আমার কাছে সবচেয়ে স্বাচ্ছন্দ্য বোধ করি ওই স্মারকের দায়িত্বটা পালন করতে, যেটা অবশ্য আজকাল চলে যাচ্ছে। এখন স্মারক নির্ভরতার নাটক এত করার কথা নয় না, কিন্তু সেই সময়টায় আমরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়ি তখন স্মারক নির্ভরতাই ছিল। আপনি স্যার প্রথমে বললেন যে কথা, যে আপনি কথা বলতে ভয় পান। আমরা যে অনুষ্ঠানটা করছি প্রথমে খুব একটা সংশয়ের মধ্যে ছিল রাজা ফকির, যে এই কক্ষে আমরা হয়তো আলাপচারিতায় নিজেরা ব্যস্ত থাকবো অথবা কেউ মোবাইল দেখবো। স্যার, আপনি দেখতে পাচ্ছেন একজন মানুষের হাতে মোবাইল নাই, কেউ মোবাইল দেখছে না। স্যার, মুগ্ধ হচ্ছে, আমরা সমৃদ্ধ হচ্ছি স্যার আপনার কথা শুনে। ধন্যবাদ। আমরা এখন যেটা জানতে চাইছি যে নাটক করতে গেলে আপনার অনেকগুলো সুখস্মৃতি আছে, আমরা শুনেছি সুখস্মৃতি, কিন্তু পরবর্তীতে হয়তো আরো আছে আপনার স্মৃতিতে। এখন যে প্রশ্নটা করতে চাই সেটা হচ্ছে কোন নাটকটা আপনাকে সবচেয়ে বেশি নাড়া দিয়ে যায়? আমি একটু আগে ওই নাটকে রয়েছে দাদুর ভূমিকা অভিনয় করেছিলাম। এটা হচ্ছে জরাসন্ধের লেখা এ বাড়ি ও বাড়ি। হ্যাঁ, পাশাপাশি দুই বাড়ি দুই ডাক্তার, তাদের মধ্যে দ্বন্দ্ব। হ্যাঁ, এই নাটকটায় আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে অভিনয় করতে। আমি তৃপ্ত হয়েছি এবং আমার শ্রেষ্ঠত্ব অর্জন হয়েছে ওই নাটকে। এখন আরেকটি প্রশ্ন স্যার, যে আপনি নাটক শুরু করলেন নওগাঁ থেকে, তারপর আবার কলেজ জীবনে চলে গেলেন, বিশ্ববিদ্যালয় জীবনে শুরু করলেন পুরোপুরি আপনি মোটামুটি একটু প্রফেশনাল ভঙ্গিমায় শুরু করলেন। নওগাঁতে আপনি নাটকের সঙ্গে যুক্ত হলেন কতদিন থেকে? আমি নওগাঁতে 80-র দশকে নাটকের সঙ্গে যুক্ত হই। হ্যাঁ, তার আগে তো হল সোসাইটির সদস্য হওয়া অসম্ভব ব্যাপার ছিল। স্কুল পাঠ্যবইতে পড়াশোনা করতে চলে গেলাম রাজশাহীতে, কাজে কোনো যোগাযোগ ছিল না। তো 80-র দশকে তখন আমি বগুড়া আয়োজন কলেজে, কিন্তু এখানে সঙ্গে যোগাযোগ হয়ে গেল। এখানে আমার তখন সভাপতি ছিলেন আমার স্কুলের স্যার রেজাউর রহমান স্যার। উনি আমাকে একটা নাট্যরূপ দিতে বলেন, সেটা হচ্ছে অগ্নিগিরি, কাজী নজরুল ইসলামের গল্পের নাট্যরূপ অগ্নিগিরি। এটা পরিচালনা করেছিলেন কৃষ্ণপদ সরকার। উনি প্রথমে অধ্যাপক, পরে আইনজীবী ছিলেন, তার পরিচালনায়। তারপরে করোনেশন হল সোসাইটির এক সময় সভাপতি ওয়াহিদুল ইসলাম খান বাদশাহ, তার অনুরোধে লাল সালু নাটকের এইটা আমি নাট্যরূপ দিয়েছিলাম।
এইভাবে হল সোসাইটির নাটকের সঙ্গে আমি জড়িত ছিলাম। দু একটি নাটকে আমি ছোট ছোট অভিনয় করেছি ছোটখাটো রোলে, যেমন ফিঙ্গারপ্রিন্ট, ওখানে একটি ছোট্ট চরিত্র অভিনয় করেছিলাম। অ্যান্টিগনি, এটা মনির আহমদের পরিচালনায়, ওখানে আমি সূত্রধরের চরিত্রের অভিনয় করি আমি। এইভাবে হল সোসাইটি, তবে পরিমাণ খুবই কম, হল সোসাইটিতে নাটক করা খুবই কম হয়েছে আমার। জি স্যার, আরেকটি প্রশ্ন স্যার, যেটা নওগাঁতে আপনি 80 দশক থেকে নাটকের কাজ শুরু করেছেন, আমরা দেখেছি 80 দশক 90 দশকে অনেক বেশি কাজ হতো নওগাঁয়। তো এখন সেই সময় যে মানুষগুলোর সঙ্গে আপনি কাজ করেছেন, আপনার সুখস্মৃতি আছে যাদের সঙ্গে, আমরা অনেকেই তাদের নাম জানি না হয়তো, তাদের কথা কি আপনার মনে আছে স্যার, এবং তাদের অবদানের কথা এই নাটটার মনে? আচ্ছা, আমার নওগাঁয়ের যে নাট্য জীবনের যে স্মৃতি বা স্মৃতি, প্রথমে বলতে পারি 1984 সালে কেডি স্কুলে শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে প্রায় হঠাৎ করেই রবীন্দ্রনাথ ঠাকুরের বৈকুণ্ঠের খাতা এই নাটকটি মঞ্চস্থ হয়, এবং সেটি পরিচালনা করেছিলেন নওগাঁ উচ্চ নাট্য জগতের উজ্জ্বল নক্ষত্র অ্যাডভোকেট ইয়ার আলী খান। তার পরিচালনায় তিনি অভিনয় করেছিলেন, এবং তার সঙ্গে কাজ করতে পেরে আমি অত্যন্ত গর্বিত। এটা আমার জীবনে একটা সুবর্ণ সুযোগ, এবং আমি তার আশীর্বাদ লাভ করেছিলাম। এছাড়া কৃষ্ণপদ সরকার, অধ্যাপক কৃষ্ণপদ সরকার, তার সঙ্গে কাজ করেছি। পুরনো অভিনেতা নগেন্দ্র মোহন সাহা, যাকে নগেন্দা বলতাম, তার সঙ্গে কাজ করেছি। কেসি মসিউর রহমান বাচ্চু ভাই, তার সঙ্গে কাজ করেছি। তিনি আমার লেখা নাটক ওই গোলাপের জন্য যুদ্ধ, ওইখানে উনি নায়কের ভূমিকা অভিনয় করেছিলেন। এবং মুনির আহমদ, তার সঙ্গে কাজ করেছি। এবং এখন কার নাম বলবো, এখন তো আমি একটু মঞ্চবিধি তো আছেই, স্মৃতিরও সমস্যা আছে, অনেকের নাম হয়তো বাদ পড়ে যাবে, মনে করতে পারছি না, তো এই তালিকাটা দীর্ঘায়িত করতে পারছি না, দুঃখিত। তবে নবীন কিছু নাট্যকর্মী কথা খুব মনে পড়ে, যেমন রাব্বি, বিদ্যুৎ, অসীম, এরা খুব ভালো কাজ করছে। এর মধ্যে অনেকের নাম বাদ পড়ে গেল। আর নাটক রচনার ক্ষেত্রে অনেক এগিয়ে আছে আব্দুস সাত্তার মন্ডল। জানি না আজকে সেখানে উপস্থিত কিনা, থাকা উচিত ছিল। যে প্রচুর নাটক, মৌলিক নাটক আছে, রূপান্তরিত নাটক আছে, সে নাটকের জন্য কাজ করে যাচ্ছে আব্দুস সাত্তার মন্ডল। আর এখানে অনেকের নাম হয়তো আমি বলতে পারিনি, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। স্মৃতি সমস্যা, সেটা আমি বলতে পারছি না। আমি বলি স্যার, আমার নাটকে সে নায়কের পাঠ করেছে, তার নাম বলে যাচ্ছে না। আমরা জানি স্যার, এখন অনেকের নামই একটা স্মৃতিতে না থাকারই কথা, কারণ এইরকম একটা মঞ্চে বসে এতগুলো মানুষের নাম বলেছেন, এটা অনেক আমার খুব নার্ভাসনেস আছে। হ্যাঁ, মানে যা বলতে চাই বলতে পারি না, ভুলে যাই। ওই মুখস্থ করে ডায়লগ বলে হয়, আবৃত্তি তাও মুখস্থ করতে পারি না, দেখে দেখে আবৃত্তি করতে পারি, কিন্তু এই যে বক্তব্য দেওয়াটা, এখানে অত্যন্ত আমি লাজুক হয় এটাতে। আমার মধ্যে একটা আবৃত্তি শুনবো আপনার আছে না, আবৃত্তি করে মুখস্থ থাকে না তো। তাহলে একটা নাটকের ডায়লগ সেকশন। আচ্ছা, আবৃত্তি আমি এই সুযোগে চেষ্টা করি আর কি, মানে রাব্বির প্রতি একটি কৃতজ্ঞতা জানানো হবে। আমার কোনো কবিতা মুখস্থ থাকে না, হয়তো ওই জাতীয় সঙ্গীতটা ওইটা মুখস্থ আছে। রাব্বির একটা কবিতা, এটা আমার বহুদিন আগেকার লেখা, কবিতাটা ভালোই হবে, দেখি পারবো কিনা বলতে পারছি না, চেষ্টা করছি। ওইটা একটু এবং একটা আবৃত্তি ঠিক হবে না, কোনো রকম মানে পড়া হবে আর কি। রাব্বি লিখেছিল 1, 2, 3 একটা চাকরির দিন, 4, 5, 6 সেটা সম্ভব নয়, 7, 8, 9 তাহলে বলতে হয় 11, 10, 11, 12 ওই যে একটা ছাড়। এটা আমার মুখস্থ হয়ে গেছে, কেন জানি না, অনেক এখনো মনে থাকার কারণে। আচ্ছা, লোক হচ্ছে নয়ন যখন আবৃত্তি করতে চেয়েছে, মুখস্থ থাকে না, তো যেটুকু পারি ওই নজরুলের সেই নিচু চোর
হ্যাঁ, এইটা আমরা যখন ছোট ছিলাম তখন কিরকম আবৃত্তি হতো, বাবুদের কাল পুকুরে হাবুদের কাল পুকুরে থেকে বা ষোলো দ্বারা বলে দাম একটু দ্বারা, এইরকম আবৃত্তি হতো। পরবর্তীকালে যখন আবৃত্তি আমরা একটু বোঝার চেষ্টা করলাম এবং স্বয়ং সব্যসাচী নজরুলের ছেলে সব্যসাচীর রেকর্ড শুনলাম, তো ওইখান থেকে একটু শিখে নিয়ে যতটুকু মনে পড়ে, বাবুদের কাল পুকুরে হাবুদের কাল পুকুরে করলো তারা একটু পুকুরের ওই কাছে না লিচুর এক গাছ আছে না, কোথাও আসতে গিয়ে একবারে কাছতে নেই, গাছে গিয়ে যে চড়েছি ছোট এক ডাল ধরেছি, ও বাবা মরা করে সরাত চড়ে পড়েছি, পড়লি পর বালির ঘাড়ে, সে ছিল গাছের ঘাড়ে, আর মুখস্থ করতে পারতে পারেনি। এখনো মনে আছে এটা? আমরা আপনার এই কথার ফাঁকে একটি কথা সংযুক্ত করতে চাই, একটি প্রশ্ন করতে চাই, সবিনয়ে জানতে চাই। আপনাদের সময়ে যখন নাটক আমরা দেখেছি আমাদের ছোটবেলায়, সেই সময় বিশেষ করে আমি মনে করেছি একটু আগে যে 80 দশক এবং 90 দশকের যে নাটকের মান আমার মনে হয়, আর বর্তমানের মান, এটাকে কিভাবে মূল্যায়ন করেছেন? নাটক মানে অত্যন্ত ডেভেলপ করছে ক্রমে। তো আমি শুধু নওগাঁ নয়, সারা দেশের প্রেক্ষাপটে তো এই যে এক্সপেরিমেন্টাল নাটক, অ্যাবস্ট্রাক্ট নাটক, হ্যাঁ, এগুলো মানে অত্যন্ত দৃঢ়জনের সফিস্টিকেটেড সোসাইটি তাদের জন্য। কিন্তু আমরা যখন বলি নাটক সমাজ পরিবর্তনের হাতিয়ার, তখন আমার একটা প্রশ্ন জাগে যে এই যে দুর্বোধ্য নাটক সাধারণ মানুষের মধ্যে কতখানি চেতনা সৃষ্টি করবে, এটা আমি সন্দেহ। বরং মানবাধিকার পরিষদের যে সমস্ত নাটক করা হয় সহজ ভাষাটা তো নন্দন তত্ত্বের দিক থেকে সেগুলো ততটা উত্তীর্ণ নয়, কিন্তু সমাজ পরিবর্তনের সহায়ক ভূমিকায় এই নাটকগুলো পরিবর্তন করতে পারে। আচ্ছা, আরেকটি কথা এই সুযোগে বোধহয় বলা ভালো, শুধু নাটক নয়, টেলিভিশনের সংবাদ পাঠের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে অত্যন্ত দ্রুত সংবাদ পড়া হচ্ছে। নাটকের ক্ষেত্রে অনেক সময় দ্রুত সংলাপ বলা হচ্ছে, কিন্তু শ্রোতারা, দর্শকরা ওটা ধারণ করবে কিভাবে? এত দ্রুত বললে তাদের তো সুযোগ দিতে হবে। এবং উচ্চারণের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে জানি না বিশেষজ্ঞরা কি বলবেন, হিন্দি স্টাইলের উচ্চারণ, মঞ্চকে এখন মঞ্চ করা হচ্ছে। আমরা তো একটা মঞ্চই জানি, মঞ্চ বলছে, এই নাট্যকলা বিভাগের ছাত্র মঞ্চ বলছে। তারপরে এই সংবাদ পাঠকরা অনেক সময় বলছে বঙ্গোপসাগর, উপসাগর তার সঙ্গে বঙ্গ তার আগে যুক্ত হচ্ছে, এটাকে বঙ্গোপসাগর বলছে। এটা কি হিন্দি স্টাইল হচ্ছে কি জানি। তো এই পার্থক্যগুলো দেখা যায়, যদিও অনেক ডেভেলপ করছে আমাদের সাংস্কৃতিক বোধ, চেতনা, কর্মকাণ্ড, কিন্তু এগুলো আমাকে ভাবাচ্ছে যে দ্রুত সংলাপ উচ্চারণ, দ্রুত সংবাদ পাঠ, উচ্চারণের একটু এইরকম ভাবে হিন্দির একটা প্রভাব, এগুলো আমি ব্যক্তিগতভাবে পছন্দ করতে পারছি না। তবে নাটক এগিয়ে চলেছে, চলবে। ধন্যবাদ স্যার। আমরা এই জায়গায় হয়তো বা আপনার কথাই রয়েছে ধরে আমরা বলতে পারি যে কিছুটা বিজাতীয় সংস্কৃতি আমাদের মধ্যে প্রবেশ করছে। সেই জায়গা থেকে আমরা এবারে দ্বিতীয় পর্বটা শেষ করলাম। দ্বিতীয় পর্ব শেষের আগে আপনার গোলাপের জন্য যুদ্ধ, এই লেখা নাটকে আমরা একটু রাজা কবিরের নির্দেশনায় কিছু অংশ আমরা একটু দেখতে চাই। এখানে যারা অভিনয় করছে, রায়তা, গধুলি, মুকুট, জগদীশ এবং আর যে কোনো পথ নেই। গঞ্জের খান সেনারা ক্যাম্প বসিয়েছে, এখান থেকে কাজ চালানো আর সম্ভব নয়। আমার ভয় হয়। ভয় কি? ভয়ের রাত যত গভীর হবে, নির্ভয়ের সকাল তত নিকটে। তুমি চলে গেলে আমি কি নিয়ে থাকবো? দেশপ্রেম, দেশকে ভালোবাসলে আমাকে ভাববে,
আমার শরীরে রক্তে তুফান চলছে। তোমাকে আর দেশকে আমি পৃথক করে দেখতে পারছি না। তুমি বীর, যাও। আমার কথা ভেবে কি হবে? বাধা দেব না। আমি চাই তোমার বীরত্বের জয় হোক। যদি আমার মৃত্যু হয়, তোমার ললাটে শহীদের রক্তের তিলক আমার আত্মাকে সম্ভাষণ জানাবে। না, শত্রুর রক্তে রঞ্জিত তোমার যে হাত, সে হাতে আমি আলিঙ্গনবদ্ধ হতে চাই। আমার ভীষণ ভয় হয়, ফিরে এসে যদি তোমাকে না দেখি। ঠিক কবে? আমি জন্ম জন্মান্তর ধরে তোমার জন্য অপেক্ষা করব। যদি কোনো ফাল্গুনের বিশাল কৃষ্ণচূড়ের নিচে গিয়ে দাঁড়াও, সেখানে আমাকে খুঁজে পাবে। যদি কোনো পুঙ্গধূর ঢেকিতে ঢুকুর ঢুক ঢুকুর ঢুক করে ধান ভাঙে, সে শব্দে কান পাতলে তুমি আমাকে পাবে। যদি কখনো শোনো কোনো মা তার ছেলেকে ডেকে বলছে, খোকো নাই, আমার কোলে এসে বস, সেই মাতৃ স্নেহের মাঝে তুমি আমাকে খুঁজে পাবে। মতি, আমি একটি গোলাপ ফুলে গাছ লাগিয়েছি আমাদের বাগানের পূর্ব দিকে। আমি যদি না থাকি, তুমি সেই গাছের গোড়ায় পানি দিও, সে তোমার জন্য কাঁদবে। তোমার হাতে পানি পেলে সে সজীব হয়ে উঠবে। কথা দিলাম, তোমার গোলাপ গাছে আমি ফুল ফোটাবো। কিন্তু আমার ভয় হয়, তুমি যদি আর ফিরে না আসো, আর ফিরে আসলে হয়তো তোমাকে চেনাই যাবে না। তুমি তখন মস্ত মানুষ, সবাই তোমাকে ঘিরে থাকবে, ফুলে ফুলে মালায় মালায় তুমি হারিয়ে যাবে। না, আমি হারিয়ে যাব না, আমি ফিরে আসবো। রওশন, ওই কুমের আকাশ যখন লাল হয়ে আসবে, তখন আমি ফিরে আসবো। আমার মাকে দেখো। বিদায়। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে, এই বাংলায়। হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খ চিল শালিখের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এই কাঁঠাল ছায়ায়। হয়তোবা হাঁস হব, কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায়। সারাদিন কেটে যাবে কর্ণীর গন্ধ ভরা জলে ভেসে ভেসে। আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে, জলাঙ্গির ঢেউ ভেজা বাংলার সবুজ করুণ ডাঙায়। হয়তো দেখিবে যে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে, হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে। আমরা স্যার আপনার কাছে জানতে চাই অনুভূতিটা কেমন লাগলো আপনার? চমৎকার, এক কথায় চমৎকার। এত অল্প সময়ে ইন্টারভিউতে করা যায় আমার নিজের ধারণা ছিল না। আমি একটু শুনে যোগ করতে চাই। একজন নাট্যকার যখন নাটকটা লেখেন, মঞ্চস্থ হওয়ার আগ মুহূর্তে তার রূপটা কি, আমি যেটা মনে করি, ওই যে পুজোর প্রতিমা তৈরি করা হয়, প্রথমে একটা বাঁশের ফ্রেম, খড়, মাটি, এই দিয়ে মূর্তিটা প্রথম তৈরি করা হয়। তারপরে আস্তে আস্তে শিল্পী মানে রং তুলির আঁচড়ে সেটাকে রঞ্জিত করেন, তারপরে সেটাকে তাকে বস্ত্র পরিধান করান, তারপরে গহনা পরিধান করান। এরকম ভাবে আস্তে আস্তে সেটা পূর্ণাঙ্গ রূপ লাভ করে এবং আমাদের দৃষ্টিতে একটি সুন্দর একটা প্রতিমা রূপে দৃশ্যমান হয়।
নাটকের ক্ষেত্রে নাট্যকার যেটা লেখেন ওই প্রাথমিক অবস্থা রং তুলি এই সমস্ত ব্যবহারের আগে যেটা ওই খড় বাঁশের ফ্রেম এবং মাটিতে তৈরি সেইগুলি থাকে। বাদ বাকি রঙের কাজগুলো পরিচালক, কলাকুশলী, অভিনেতা অভিনেত্রী তার সাথে পূর্ণাঙ্গ রূপ ধারণ করেন এবং এই নাটকটি বেশ কয়েকটা জায়গায় অভিনীত হয়েছে। তো আজকের উপস্থাপনা আমার কাছে শ্রেষ্ঠতম মনে হলো, যে আমারও পরিকল্পনা ছিল না এবং সেটাই স্বাভাবিক। নাট্যকার যেটা ভাবেননি পরিচালক, শিল্পী, কলাকুশলী তার চেয়ে একটু বেশি দেবে, কিন্তু সেটা যেন ইতিবাচক হয়, বিপরীতটা যেন না হয়। কোনো সত্য যেন চাপা না পড়ে যায়, সেই সত্য সহায়ক যে কোনো উপাদান, যে কোনো পদক্ষেপ পরিচালক অবশ্যই নিতে পারেন। আমি খুব সন্তুষ্ট এই অংশটি থেকে। ধন্যবাদ স্যার, আপনার ভালো লেগেছে, এতে আমরা প্রচন্ড আনন্দিত। এবারে আমরা তৃতীয় পর্বে যাব। তৃতীয় পর্বে আমরা যা বলছি, আমারও পড়ানো যা চায়, আমরা উন্মুক্ত প্রশ্নোত্তর পর্বে যাচ্ছি স্যার। আমরা সবাই আপনার কাছে কিছু কেউগুলো জানতে চাবো, অনেকেই কিছু প্রশ্ন। এতক্ষণ আমি প্রশ্ন করেছি আপনার কাছে, আপনি উত্তর দিয়েছেন, এখন অডিয়েন্স আপনাকে প্রশ্ন করবে স্যার। আপনি কিছু কথা বলবেন, যারা প্রশ্ন করতে চান আমাদের মাইক্রোফোন তাদের কাছে চলে যাবে। সেটা কিভাবে মোকাবিলা করেছেন? কারণ এখনো আমাদের সমাজে অনেক পরিবারেই নাটক করাটাকে ইতিবাচক ভাবে দেখে না, সন্তানদের জন্য বা তার আত্মীয়দের জন্য। তো এই যদি আপনি এরকম প্রকল্প প্রেক্ষাপটে পড়ে থাকেন, সে পড়েছেন কিনা, আর যদি পড়ে থাকেন সেটি কিভাবে আপনি মোকাবিলা করেছেন, ওভারকাম করেছেন, সেটা যদি আমাদের সাথে অল্প করে শেয়ার করতেন। আচ্ছা, প্রশ্নটি এরকম যে আমার এই নাটকে যে অংশগ্রহণের সময় পারিবারিকভাবে কোনো বাধার সম্মুখীন হয়েছে কিনা। না, ঠিক আমার সংসার জীবনে কোনো বাধার সম্মুখীন হয়নি, কিন্তু যখন ছাত্র জীবনে প্রথম মঞ্চ নাটক যেটা করি, সেটা একটু স্মৃতিচারণ করি। আমি আগে বলেছিলাম যে আমি অত্যন্ত কড়া শাসনে মানুষ হয়েছি। মুক্ত বাতাসে চলা নিষিদ্ধ ছিল, পাঠ্য বইয়ের বাইরে কোনো বই পড়াও নিষিদ্ধ ছিল। তো স্কুলে যে নাটক প্রথমে করলাম, স্কুল পিরিয়ডে রিহার্সাল হতো, অসুবিধা হয়নি। কিন্তু যেদিন মঞ্চস্থ হবে ঠিক তার আগের সন্ধ্যায়, যেটাকে স্টেজ রিহার্সাল করা হয়, ওই স্টেজ রিহার্সাল করার জন্য আমাকে যেতে হবে, কিন্তু আমার বাবা আমাকে আটকে দিলেন, স্টেজে যেতে দেননি। স্কুলে হেডমাস্টার একজনকে পাঠিয়ে দিলেন, সে একজন হচ্ছে কেসি মসিউর রহমান বাপ্পি ভাই, যিনি কর্নেশন সোসাইটির সভাপতি ছিলেন। উনি আমাকে নিয়ে যাওয়ার জন্য আসলেন, কিন্তু আমার বাবা আমাকে যেতে দিলেন না। কাজেই সেই স্টেজ রিহার্সাল হয়নি। আমার অত্যন্ত মন খারাপ হয়েছিল, খুব কষ্ট পেয়েছিলাম। তো এর তো অন্য কোনো সমাধান নেই। পরদিন তাহলে আমি স্টেজে নাটক কিভাবে করলাম। আসলে আমার এই সাধারণ ফলাফলের জন্য প্রথম স্থান বা দ্বিতীয় স্থান অধিকার করতাম, তার জন্য একটা পুরস্কার পাবো, এই পুরস্কার নেওয়ার জন্য আমার যাওয়ার অনুমতি ছিল এবং সেই সুযোগে এই নাটকটা আমি করেছিলাম। এই পারিবারিক সমস্যা এইটি, কিন্তু আমার নিজস্ব সংসার যখন, সেখানে না, নাটকের জন্য কোনো অসুবিধা হয়নি। তো প্রশ্নকর্তা যেটা বলেছে ঠিকই, যে আমাদের দেশে এখনো নাটককে মানে কিরকম চোখে জানা থাকে। আমি কি দু একটা উদাহরণ দিতে পারি এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে? হ্যাঁ, যেমন ইউনিভার্সিটিতে আমি যখন নাটক করছি, নওগাঁর একজন অধ্যাপক, উনি আমাকে, তুমি আমার নাটক করতে লাগলে, মানে খুব খারাপ কাজ এটা বোধহয়। হ্যাঁ, এরকম অবস্থা, নাটক করা খুব খারাপ কাজ। তারপরে আমি সান্তার কলেজে যখন চাকরি করি, তখন পণ্ডিত মৃধা বলে ওখানকার একজন নাট্যকর্মী, বিশ্ববিদ্যালয়ে আমার নাট্য সঙ্গীত ছিলেন। উনি আমাকে প্রস্তাব করলেন যে আপনি আমার নাটকটা করেন। হ্যাঁ, ঠিক আছে, করবো। কিন্তু আমার এক সিনিয়র ভাই সহকর্মী নুরুল হক, অর্থনীতির অধ্যাপক, উনি বলেন এই ছোটখাটো জায়গায় তুমি অধ্যাপক মানুষ নাটক করবে, দুর্নাম হয়ে যাবে, তুমি করো না। আমি তার কথা শুনে
ভরকে গেলাম আর নাটক করিনি। এবং আরো একটা মানে দুঃখের ব্যাপার, অত্যন্ত মর্মান্তিক হয়েছে, আমি আমার বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক কর্মজীবনে তার সঙ্গে দেখা করতে গেছি, তিনি আমাকে তিরস্কার করলেন যে তুমি পিএইচডি করলে না, নাটক নিয়ে পড়ে থাকে। নাটক কে করে? বেকাররা নাটক করে। যে হ্যাঁ, আমি পিএইচডি করিনি, এই জন্য আমি তিরস্কার পাওয়ার যোগ্য। কিন্তু এটা বেকাররা করে, এটা কেমন করে মেনে নেওয়া যায়? তার মতন একজন শিক্ষিত মানুষ, তাহলে শেক্সপিয়ার, রবীন্দ্রনাথ, মুনির চৌধুরী এরা কি বেকার ছিলেন? এরা তো নাটক করতেন সরাসরি। এইগুলো মানে কিছু বাধার সম্মুখীন হয়েছি, তবে পারিবারিকভাবে তেমন সম্মুখীন আমি বাধার সম্মুখীন হই। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আমরা এই সাইড থেকে আমার প্রশ্ন হচ্ছে শুধু জানার আগ্রহ, আপনার ইউনিভার্সিটি কোনটা ছিল? মানে আমি স্কুল শুনলাম, কলেজ শুনলাম, বাট ইউনিভার্সিটি শোনা হয়নি, তাই আগ্রহ। এই ইউনিভার্সিটির নাটকের সঙ্গে সম্পৃক্ততা? না, কোন ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন? ও, আমি ইউনিভার্সিটির নাম বলিনি না। রাজশাহী প্রয়োজন মনে করি নিয়ে ইউনিভার্সিটি এটা যথেষ্ট। আমি রাজশাহী ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিলাম 1965 সালে পদার্থবিদ্যা বিভাগে। পরে ইউটার্ন করি 67 সালে আবার আমি অনার্সে ভর্তি হই নতুন করে। এবং আমার নাটক জীবনের সুবর্ণ যোগ হচ্ছে সেটাই, বিশ্ববিদ্যালয় জীবন। ধন্যবাদ স্যার। আর কেউ কোনো প্রশ্ন করতে চান? নওগাঁতে যে সাংস্কৃতিক প্রোগ্রামগুলো হয় সেখানে আপনাকে একটু মাঝে মধ্যে কম দেখছি, এই বিষয়ে কিন্তু জানতে ইচ্ছে করছে। বলতে চেয়েছিলাম, তো সুযোগ এসে গেল, বলা হয়নি যে আসলে শুধু সাংস্কৃতিক নয়, কোনো অনুষ্ঠানে আমি এখন আর যেতে পারি না। শারীরিক সমর্থক অভাব, নানান রকম সাংসারিক কামকরণের মধ্যে আছি। এবং জানেন, এটা একটু অতিশয়োক্ত হচ্ছে কিনা যে আমি একটা দাবানলের মধ্যে জ্বলে পুড়ে অঙ্গারে পরিণত হয়েছি। তো সেই অঙ্গারটাকে টেনে নিচে এখান থেকে নিয়ে আসলেন প্রফেসর শরীফুল ইসলাম খান, রাজা ফকির এবং নয়ন। আপনাদের মধ্যে আসলাম। এখন এই অঙ্গারের মধ্যে যদি সামান্যটুকু প্রাণের স্পন্দন থেকে থাকে, সেটা আপনাদের প্রীতি এবং শুভেচ্ছার কারণে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আমি অভিভূত, আবেগে আপ্লুত যে এমন সুন্দর একটা আয়োজন, আমার মতো নামহীন গোত্রহীন ব্যক্তির সৃষ্টি নিয়ে এটি করা হবে। সত্যি এই সন্ধ্যা আমি কখনো ভুলব না, এটা একটা মধুর স্মৃতি হয়ে থাকবে। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আপনারা আর কি কেউ এদিক থেকে কেউ কথা বলতেছেন? জি, অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা স্যার। আদাব, আমি পুতুল রানী ব্যানার্জি, পেশায় একজন শিক্ষক। আরো একটি সমস্যা, করোনেশন হল সোসাইটি যে পৃষ্ঠপোষকতা দিত আজ কয়েক বছর হলো, সেটা ভেঙে ফেলা হয়েছে। কবে সেটা শেষ হবে? হল সোসাইটি তার সেই ভবনকে আবার পাবে কিনা, এখন অনিশ্চয়তার মধ্যে। এগুলো সমস্যার মধ্যে আমরা আছি। তো সমাধানের উপায় হচ্ছে যে যারা এখনো বিভিন্ন পর্যায়ে আছেন, বিভিন্ন বিশেষ করে শিক্ষকতা যারা আছেন, বুদ্ধিজীবী যারা, তারা একটা সার্কেল গড়ে তুলবেন। তারা তাদের সন্তান সন্ততিদের উৎসাহিত করবেন, পৃষ্ঠপোষকতা দান করবেন এবং সংস্কৃতির বিষয়ে যত অনুষ্ঠান হবে, সেমিনার হবে, তত বেশি আমাদের এই দিকটা প্রসারিত হবে। আমি সেই সুদিনের অপেক্ষায় রয়েছি। ধন্যবাদ। একজন মানুষ, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি একজন শিক্ষক নওগাঁ। আমরা যখন ছাত্র নওগাঁ ডিগ্রি কলেজে, তখন যে সকল শিক্ষক পেয়েছি, বাংলা সাহিত্যের শাহ আলম স্যার, কবির স্যার, বকুল স্যার। না, এটা তো নেতিবাচক কথাবার্তা বলবেই। তার প্রতিবাদ হলো আমাদের আরো বেশি করে
সাহিত্য, সংস্কৃতি, সঙ্গীত, নাটক এগুলো আমাদের বেশি করে আমাদের এর মধ্যে নিমজ্জিত হতে হবে। এটাই হচ্ছে জবাব। ধন্যবাদ স্যার। আমরা পরবর্তীতে চলে যাচ্ছি। নাইস আপনার স্যার, আসসালামু আলাইকুম। আমি নাইস পারভিন, আপনি চেনেন আমাকে। প্রশ্ন একটাই স্যার, আপনি যেটা বললেন যে আপনার সময়ে যে প্রতিবন্ধকতা পাঠ দিয়ে নাটককে বা সংস্কৃতিকে এগিয়ে নিয়ে আপনার যে সৌভাগ্য হয়েছে, আমাদের নতুন প্রজন্ম যারা, বিশেষ করে নওগাঁ, আপনি বলেছেন যে একটা বাধার মধ্যে পড়ে আছে, সেই সংস্কৃতির জগৎটাকে আরো কিভাবে সমৃদ্ধ করতে পারি বলে আপনার মনে হয় স্যার? আমি বোধহয় এটা বলেছি, আমরা অভিভাবক, তারপরে সংস্কৃতি কর্মী যারা আছেন তাদের আরো বেশি করে আত্মনিয়োগ করতে হবে। হ্যাঁ, একটু সময় বের করে নিতে হবে। যতই বাধা আসুক আরো বেশি করে আত্মনিয়োগ করতে হবে। এবং যেটা বলছিল হাউস সোসাইটি, এটার কোনো প্রতিকারের ব্যবস্থা আছে কিনা, যেটা কতদিনে হবে, কারণ ওইটা আমাদের প্রতিকার ছিল নওগাঁর সাংস্কৃতিক জীবনে। তো সেই হলটা না থাকার জন্য অনেকটা বাধাগ্রস্ত হচ্ছে, এই দিকগুলো দেখার আছে। তো ওই কথা ওই যে আমরা কিভাবে এটা এগিয়ে নিয়ে যাবো, আমাদের আত্মনিয়োগ করতে হবে, কাজ করতে হবে। হ্যাঁ, শুধু ওই পেট ভর্তির কাজটা না করে একটু মনের খোরাক জোগানোর জন্য আমাদের এই কাজগুলো করতে হবে। আমরা বেশি বেশি করে সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হবো, এটাই তো উপায়। স্যারকে ধন্যবাদ। আমরা আর দু একজনের প্রশ্ন নিব। কেউ আছে? খুবই স্পেসিফিক প্রশ্ন করতে হবে। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার, আমি আলিয়া বর্ষা। স্যার, আপনার বক্তব্যের কিছু অংশ আমাদের জানালেন যে আমাদের ভাষাগত কিছু ত্রুটি আছে, এবং আমরা যদি দেখি যে বর্তমান চলচ্চিত্র এবং নাট্যকলার যে বিভাগগুলো আছে, এখান থেকে আমরা বেশি কিছু শিক্ষার তেমন কিছু পাই না, যদিও শিখি সেগুলো উগ্রতা, অসামাজিকতা এবং অআচরণ যেগুলো আছে। তো বর্তমান প্রজন্ম এবং ভবিষ্যৎ প্রজন্ম যদি এভাবে এগিয়ে যায়, সেক্ষেত্রে বিষয়টা খুব ভয়ঙ্কর ভাবে দাঁড়াবে। সেই ক্ষেত্রে আপনার আমাদের উদ্দেশ্যে এবং ভবিষ্যৎ প্রজন্মের উদ্দেশ্যে আপনার উক্তি কি থাকবে? এটাও একটা সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলা দরকার। যতগুলো আমাদের মিডিয়া আছে, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, সেখানে আমাদের কাজ করতে হবে এবং বিশেষজ্ঞদের ভূমিকা সেখানে থাকতে হবে। অনেক ভালো অনুষ্ঠানও হয়, আবার অনেক খারাপও হয়। সেই খারাপগুলো যাতে আর না হয়, কমে যায়, একেবারে না হয়, সেই চেষ্টাই করতে হবে। এছাড়া আর উপায় কি? আমাদের এটা একটা সাংস্কৃতিক আন্দোলন গড়ে তুলতে হবে, তবে আমরা এখান থেকে মুক্তি পাবো। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। আমার আসলে জানতে চাওয়া যে আগের যে মঞ্চ নাটকগুলো হতো এবং এখন যে মঞ্চ নাটকগুলো হচ্ছে, এটার যে দর্শক আছে, এটা আপনার পার্থক্য মানে কিরকম ভিন্নতা থাকে, মানে আগের দর্শক আর এখনকার দর্শক। আর আরেকটি বিষয় যে আগে যখন মঞ্চ নাটকগুলো হতো তখন দর্শকদের জন্য, দর্শকদের প্রাণবন্ত অংশগ্রহণ, উপস্থিতির জন্য কিরকম আয়োজন বা চেষ্টা থাকতো, যেটা এখন যারা আয়োজন করছেন বা যারা মঞ্চ নাটক করছেন তাদের জন্য দর্শককে আনার জন্য আপনার যদি কোনো পরামর্শ থাকে। ধন্যবাদ। আমি তো অনেকদিন থেকে মানে এই কোন রকম সাংস্কৃতিক অনুষ্ঠানে আর উপস্থিত হই না, কাজে একেবারে হাল আমলে কি সংকট আমি বলতে পারবো না। তো দর্শক টানার ব্যাপারে প্রচারটা বেশি করতে হবে, ভালো কাজ করতে হবে, বোঝাতে হবে। হ্যাঁ, দরকার হলে আমাদের ব্যক্তিগত পর্যায়ে দর্শক টানার চেষ্টা করতে হবে। এছাড়া তো আর কোনো উপায় নেই। আর দর্শকদের যে সহনশীলতাটা, হ্যাঁ ঠিকই, অনেক সময় দর্শকদের মধ্য থেকে কুরুচিপূর্ণ মন্তব্য আসে, অশ্লীল কথাবার্তা আসে, এগুলো আমাদের ধীরে ধীরে এগুলো ম্যানেজ করতে হবে, স্বেচ্ছাসেবকদের এগিয়ে আসতে হবে, মানুষকে বোঝাতে হবে। এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে একটা কথা মনে করলাম, আমার স্যার জাতীয় অধ্যাপক মোস্তফা নুরুল ইসলাম স্যার প্রায় বলতেন, গিরিশ ঘোষ মঞ্চে অভিনয় করছেন,
তার কিছু বন্ধু বান্ধব সামনের সারি থেকে বলছে গিরিশ আজকে মদ খেয়েছে, গিরিশ মদ মাতাল হয়েছে। স্যার বললেন, গিরিশ ঘোষ তখন সামনে আসলেন, মঞ্চের আরো সামনে, সেই সব দর্শকদের উদ্দেশ্যে বললেন যে আমি মদ খেলে মাতাল, মদ না খেলে গিরিশ ঘোষ, তোরা শালা কে? তখনকার দর্শক এই কথাটি শুনে পালিয়ে গিয়েছিল, কিন্তু এখনকার দর্শক তো নাও পালাতে পারে। কাজেই আমাদের সবসময় এই সমস্ত পরিস্থিতি জন্য তৈরি থাকতে হবে। তো আমি ঠিক এই উত্তরটা দিতে পারছি কিনা নিজেই বুঝতে পারছি না, তবে একটা উদাহরণ দিই। নওগাঁতে যখন নাট্য উৎসব হতো, প্রতিযোগিতা হতো, রংপুরের একটি দল এসছে, একজন মহিলা অভিনয় করছেন, তো উনি মানে ছাগল করছেন, তখন দর্শকদের মধ্যে থেকে একজনকে ওই মাথা করছে। অভিনেত্রী উপস্থিত বুদ্ধি খাটে বলেন, কোন জায়গায় মোর সাথে মরিবার লাগিছে। এইরকম ভাবে ম্যানেজ করতে হবে আর কি। আমি ঠিক গভীর বুঝে দিতে পারলাম না, তো প্রশ্নের জন্য ধন্যবাদ। মোহাম্মদনগর গ্রামের কথা করিব বর্ণন। ধানের দেশ, গানের দেশ, গানের দেশ, আমার দেশ, আহা, দেশ, দেশ, দেশ। ধানের দেশ, সোনা করে, সোনা ফল গাছে ধরে, আহা, দেশ, দেশ, দেশ। ধানের দিকে নদী চলে, মাঠে নাই বসে, আহা, দেশ, দেশ, দেশ। যতক্ষণ আছে প্রাণ ততক্ষণ গান। আমরা গান দিয়া বিবিজানের মান ভাঙি। আবার শত্রুর লাগে যুদ্ধ করবার গেলেও গান। যখন চৈত বৈশাখে খাল বিল শুকায়া যায়, ধরায় মাটির ফাটল ধরে, তখন আল্লাহ মেঘ দে, আল্লাহ মেঘ দে, আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে, তুই আল্লাহ মেঘ দে, আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে, তুই আল্লাহ মেঘ দে। আমার হলো চূড়া চূড়া, জমিন হলো পানা। যখন বর্ষার ভরা পানিতে খাল বিল নদী নালা সব সমুদ্রের লাগান হইয়া যায়, তখন ঢেউয়ের ভিতরে তুফানের ভিতরে আমরা নাও চালাই আর গাই, নাও চাইরা দে, পাল ঘুরাইয়া দে, পাল ঘুরাইয়া চলবে আমার, ঘুরা দিয়া চলবে মাছ, ঘুরা দিয়া মাছ, পাল ঘুরাইয়া দে, পাল ঘুরাইয়া দে, পাল ঘুরাইয়া চলবে আমার, ঘুরা দিয়া চলবে মাছ, ঘুরা দিয়া দে। একদিন বান চলে যায়, মাঠে মাঠে কাম শুরু হয়। আমার মাইলা ভাই, আমার মাইলা ভাই, মাইলা ভাই কই গেলা রে, চলাই চলাই যাবে ধান। আমার মাইলা ভাই, মাইলা ভাই কই গেলা রে, চলাই চলাই যাবে ধান। আবার মাঠ সোনার ফসলে ভইলা যায়, নয়া সান্দের নাগার কাশিয়া লইয়া আমরা মাঠে যাই। আমাগো দেশের মাটি মায়ের সাইতেও খাটি, আমাগো দেশের মাটি মায়ের লাগান। মায়ের সেবা করলে মা আমাদের আদর কইরা বেসুমের ধান দেয়, কিন্তু ধান দিলে কি হইব? সেই ধান কায়রা লয় ওই দুধ দাঁড়ারা। মায়ের ইজ্জত এখন লাইগা আমরা আমাদের পরানটাও দিবার পারি। দেখো দেখো, দেখে মনে হইতাছে পাথরে একটা মূর্তি খাড়া হইয়া আছে। তাজ্জব ব্যাপার, উৎপারক নাকি? আরে না না না, নড়ে সরে তো, মনে হয় আসমান থেকে ফেরেশতা নাইমা আইছে। ফেরেশতাই হইব, ফেরেশতাই হইব। সড়ক দিয়া হাইটা না আহে, না না, মনে হয় ওই পারের বিলের বট গাছের ওখান থেকে নাইমা আইছে। না না, মনে হয় আরো উপরের আসমান থাইকা হে হিনাইরা আইছে। হেরে খোদা আল্লাহ পাঠাইছে, আল্লাহ পাঠাইছে। জালেম বেআক্কেল।
মাঠের দান দেখা যাবো দেলের মধ্যে মাটি পূজার গায়ের সাথে এরা বুধ পূজারি, এরা গুনাগার। হুজুর আমরা গরিব। হুজুর আমরা মূর্খ। হুজুর আমাকে পেট খালি, বুক খালি, মাথাও খালি, তাই একটু গান গায়া আমার মাইদা ভাই, আমার মাইদা ভাই, মাইদা ভাই কইতে লাগে সদাই সদাই পয়সা ভাই, পয়সা ভাই বাদ মগরে খালে ব্যাপারি বাড়ি যাই বা সকলে জরুরি কথা আছে। খবরটা গ্রামে এলান করে দিও। আল্লাহ আল্লাহ এটা কি হইলো? কি হইলো এটা? চল চল খালি ব্যাপারে পারিস না কে সভা হইব? কিন্তু আমার একটা কথা। কি কথা? হুজুরে তো হিস্ট্রি তুলে কে সেটা ভাই ঠিক আছে পিছে আরে আরে একটু বাদ দে সব এবং এটা নির্দেশনা দিয়েছেন রাজা কবির। চৌপাশ নাট্যাঞ্চলে যারা অভিনয় করলেন তারা তাকোয়া, মৃদুল, আদিবা, মুকুট, জগদীশ, গৌরী, মেহেদি, মৃণাল এবং রাজা কবির। স্যার আপনার অনুভূতিটা জানতে চাইব। এটা খুব চমৎকার উপস্থাপনা। আমি বিস্মিত, আনন্দিত, পুলকিত। এত কম সময়ের মধ্যে এত নিখুঁত একটা প্রযোজনা কিভাবে সম্ভব। আমি যেমনটি চেয়েছিলাম বোধহয় তার চেয়ে বেশি পেয়ে গেলাম। এটাই তো হওয়া উচিত। কিন্তু আগে বলেছিলাম যে ওই নাট্যকার যেটা লেগে সেটা একটা স্কেলিটন মাত্র, কঙ্কাল। তারপর সেটা রংতুলিতে পূর্ণ অবয়ব দিলেন শিল্পী এবং কলা প্রতিষ্ঠারা, সেটাই হয়েছে। এবং এটা পরবর্তীকালে একটা আরো সুন্দর হবে, আরো হৃদয়গ্রাহী হবে, সেই বিশ্বাস আমি রাখি। আর আমার লেখা নাটক নিয়ে যে এরকম ভাবে এত অল্প সময়ের মধ্যে এরকম একটা অনুষ্ঠানের ব্যবস্থা, চারিদিক থেকে যে সমস্ত প্রশ্নগুলো পাচ্ছি, আমি একটু অসহায় বোধ করছি নিজেকে নিয়ে যে আমি তো এতটা প্রস্তুত নই যে আমি প্রশ্নের মুখোমুখি হব, আমার কাছে কিছু জানতে চাইবেন, এমন প্রস্তুতি আমারও ছিল না। জানি না দর্শক শ্রোতাদের ইচ্ছাটা কতখানি পূরণ করতে পেরেছি। তবে চৌপাশ নাট্যাঞ্চলের কাছে আমি খুবই কৃতজ্ঞ যে আমাকে তারা উৎসাহিত করেছেন, অনুপ্রাণিত করেছেন এবং সুন্দর একটি সন্ধ্যা আমাদের উপহার দিয়েছেন। আমার সেই যে অঙ্গার সম দেহটা যেন একটু প্রাণের স্পন্দন আবার ফিরে পাচ্ছে। ধন্যবাদ সবাইকে। ফিরে আসুক আপনার সেই প্রাণের স্পন্দন, আমরা ফিরিয়ে দিতে চাই স্যার আপনাকে। আমরা আবৃত্তি পরিষদের একটা পুরো একটা কমিটি গঠন করি। তখন এই কাকে কাকে করা হবে, তার মধ্যে আমাদের শিক্ষকরা ছিলেন। আর তরুণ স্যারকে আমরা খুঁজে বের করি, বের করে তার ওখানে চিঠি দিই। এভাবে ভূমিটা সেটি আপনার কাছে, আপনার সামনে কথা বলতে ভয় পাই উচ্চারণের দিকে, মানে কবিতা উপস্থাপনা সব মিলিয়ে আপনার সাথে আপনি আমার সাথে আয় করেছেন। আপনার কাছে কথা বলার ভঙ্গি শিখেছি, কথা বলার লয় শিখেছি, তারপরে যে প্রক্ষেপণটা সেটা একগুলির মধ্যে শেখা, সেটা আপনার কাছে শিখেছি। আমি পাক মাফা কাহাকে বলে কখনো কি কি কোনো সরকারি বিদায় দাও, আমি সেদিন বুঝলাম মন্ত্রী তো আমি স্যারের কাছে শিখেছি, ওই নাটকটি করছিলাম। আমার জীবনে ওই একটি প্রথম ওইটি শেষ। আমি স্যারকে একটি কথা বলবো যে অনেকেই জানে না, এত গুরুগম্ভীর স্যারের কাছে স্যার কথা আসাতে পারে জানেন আপনারা। স্যার আপনার একটা জিনিস শুনে দেন তো স্যার, সে হচ্ছে ওই পাশে রবীন্দ্রনাথের নাটক পড়ানোর পরে
আমরা সবাই রাজা, আমাদের রাজা রাজত্ব, এই ডায়লগটা স্যার আপনি একটু আমাদের শুনে দেন স্যার। ডায়লগটা বলার আগে একটু ছোট্ট ভূমিকা করে নিই। আমরা যখন কলেজ ইউনিভার্সিটিতে বাংলা পড়েছি তখন জানতাম না যে বাংলা শিক্ষককে ভাঁড় হতে হয়, কথায় কথায় হাসাতে হবে, অপ্রাসঙ্গিক প্রসঙ্গ এবং রস বলতে হাস্যরস, কৌতুক আদি রস, এর বাইরের কোনো রস নেই। এটা মানে জানতাম না তখন। তো কর্মজীবনে শুধু তারাই ভালো শিক্ষক যারা ক্লাসে প্রচুর হাসাতে পারেন, কাতুকুতু দিয়ে হাসাতে হবে। বাংলা যে একটা শিক্ষার বিষয়, জ্ঞানের বিষয়, মাথা কাটাতে হয়, এটি সম্পূর্ণ উদ্দেশ্য। এবং বলার বাহুল্য, আমি যে ক্লাসগুলো নিতাম রবীন্দ্রনাথের রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর প্রবন্ধ, যেখানে আছে পদার্থবিদ্যা এবং দর্শনের কথা, কিংবা বিভূতিভূষণের প্রবন্ধ যেখানে জীববিজ্ঞানের সূত্র আছে, এইসব জিনিস, অথবা আদর্শ মহামানব হযরত মুহাম্মদ, এইগুলোতে এখন কাতুকুতুতে হাসার সুযোগটা কোথায়? আর এই জন্য রসের গল্প সেগুলো একজন পড়ায় গেল, আরেকজন উঠি পড়াবে, আমি তো পড়াবো, হ্যাঁ, এরকম কারাকারি করে দেয়। তো তো আমি এই নিরবের জিনিসগুলো পড়াতাম, কাজে আমার ক্লাসগুলো অনেক সময় বোরিং হয়ে যেত, অনেকে গল্প টল্প করতো, আমি বিরক্ত হতাম, ক্ষিপ্ত হতাম। তো একদিন দেখলাম ক্লাসটা বেশ জমজমাট, আমি খুব উৎসাহিত, আবেগে আপ্লুত। আমি বললাম, রবীন্দ্রনাথ বলেছেন আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে। পেছন থেকে একজন বলছে, ক্যাসা ওটি জানি না। সেই সময় খুব রাগ হয়েছিল, এখন হাসি। ধন্যবাদ। তার বক্তব্য দেওয়া সেই মুহূর্তে কিন্তু আবেগ প্রবণ হয়েছে। এখন আমার হার্টবিট 120-এর উপর, আর নিয়মিত চলে 80। উনি যাকে নিয়ে শুরু করেছেন সে আমার হৃদয়ের মধ্যে আসছে, সবসময় আমার হৃদয়ের মধ্যে চলাচল করে। যদি কেউ তার নাম উচ্চারণ করে তবে না আবেগ প্রবণ হয়ে যায়। যে ছেলেটা আমাকে আবৃত্তি পরিষদে অন্তর্ভুক্ত করেছিল, সে চলে যাওয়ার পর আমার রাত্রি ধরে অবস্থান আছে। স্যার প্রথমেই তার স্মরণ করেছেন। আমরা আশা করবো সব সময় যেন দোয়া করি সে দিবস হয়। স্যার আমার আত্মীয় হয়। আমি যখন আবৃত্তি পরিষদে ঢুকি, স্যারকে নতুন ভাবে আমি আবিষ্কার করি। উনি মানুষ না, উনি একটি প্রতিষ্ঠান। যে কোনো প্রতিষ্ঠানে একটা ফর্মা থাকে, ওই ফর্মা দিয়ে প্রতিষ্ঠান থেকে নতুন জিনিস বের হয়। সেই আবৃত্তি পরিষদে যারা ঢুকেছে, স্যারের মতো লোকদের জন্য আমার মনে হয় আবৃত্তি প্রতিষ্ঠান থেকে যারা বের হয়েছে তারা এক এক জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে। এটাই সার্থকতা এবং স্যারদের সার্থকতা। স্যার যতদিন বেঁচে থাকবেন এভাবে আপনি আপনার ভিতর
পবিত্র জিনিসগুলো দিয়ে যাবেন, আমরা নিব এবং দেশ এবং দেশের বাইরে বিচরণ করব। আজকের দিকটা একটা অন্যরকম দিক। আমি 33 বছর নওগাঁতে আছি, অনেক অনুষ্ঠানে যোগদান করেছি, কিন্তু আজকের মতো অনুষ্ঠানের স্বাদ আমি কোনোদিনও পাইনি। এর জন্য ধন্যবাদ জানাই এর জন্য আমি ধন্যবাদ জানাই চৌপাশ নাট্যাঞ্চল, এর জন্য ধন্যবাদ জানাই আয়োজনের স্বত্বাধিকারী, এর জন্য জানাই আমার ছোট ভাই শরীফুল ইসলাম, এর জন্য জানাই আজকে কষ্ট করে যারা সবাই এসেছেন এবং ধৈর্য ধরে এতক্ষণ বসে আছেন। আমি আশা করব আগামীতেও আপনারা এভাবে আসবেন, ধৈর্য ধরে অনুষ্ঠান শুনবেন। আবার যদি পারি এই প্রতিষ্ঠানগুলোকে নিয়ে আসতে। অধ্যাপক তহিদ আহমদ স্যারকে সম্মাননা স্মারক প্রদান করছেন চৌপাশ নাট্যাঞ্চলের রাজফকির এবং সেই সঙ্গে তার দল। আমরা একটু করতালির মাধ্যমে তাদের স্বাগত জানাই। চৌপাশ নাট্যাঞ্চলের ক্ষুদ্র প্রয়াস স্যারকে সম্মাননা স্মারক প্রদান করা। অঙ্গনকে এবং বিশেষ করে নাট্যাঙ্গনকে এত সমৃদ্ধ করেছে, এত কথা শুনেছি, তখন থেকে মনে হয়েছে যে আমাদের উচিত এই মানুষগুলোকে ভীষণ রকমের সম্মানিত করা। আমরা সবাই জানি সম্মান করলে সম্মান পাওয়া যায়। আজ স্যারকে সম্মানিত করতে হলে আমি নিজে ভীষণ সম্মানিত বোধ করছি, নাটকের একজন ভীষণ ছোট্ট রকমের একজন নাট্যকর্মী হিসেবে। রাসেল ভাই খুব ভালো কথা বলেছিলেন, যারা এমন গরিব মানুষ আছেন তাদের আমরা আসলে স্মরণ করতে চাই, ঠিক এইভাবে সম্মানিত করতে চাই, ভীষণভাবে কাছে পেতে চাই, আলোকিত হতে চাই, তাদের কাছে যেতে চাই। কাছে গেলে স্বতন্ত্রভাবে যেতে হয়, এক এক করে। স্যারকে নিয়ে আসার ফলে যেটা হয়েছে, সকলের মাঝে একবার পাওয়া গেছে, এইটা আমার কাছে ভীষণ রকমভাবে দাঁড়া হয়েছে। যখনই মনে হয়েছে তখনই আমাদের শ্রদ্ধেয় শরীফুল স্যার এগিয়ে এসেছেন, হ্যাঁ মাঝখানে কোথায় আনা যেতে পারে, স্যারকে আনা যাবে। কিন্তু সেই সাহসের যোগানটুকু দিয়েছেন নয়ন ভাই। নয়ন ভাই ভীষণ সাহসী মানুষ, সঙ্গে সঙ্গে কাঁধে হাত রেখে বলেছেন হ্যাঁ করা যেতে পারে। আমরা সময় পেয়ে সত্যি কথা, স্যার নিজেও জানেন মাত্র একদিনের আয়োজনে এই অনুষ্ঠানটা আমরা করছি। গতকাল শুধুমাত্র আমরা রিহার্সাল করেছি। আমরা জানি এই নাটককে আরো ভীষণভাবে একটি স্ক্রিপ্টকে 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় লাগিয়ে দুর্দান্ত রূপে রিপ্রেজেন্ট করা যায়। বড় একটা মঞ্চ নিয়ে ভীষণ রকমের সাউন্ড, কস্টিউম, প্রপস, যারা চৌপাশের প্রোডাকশন দেখেছেন তারা জানেন। আমরা যেটা করেছি একেবারে শুধুমাত্র স্যারের উপস্থিতিতে আমরা তার স্মরণ করে তার স্ক্রিপ্টগুলোকে শুধুমাত্র একটু এঁকেছি মঞ্চের এই পাদদেশে। কৃতজ্ঞতা জানাচ্ছি যারা আমাদের আয়োজনের সঙ্গে ছিল, বিশেষ করে দিলীপ ভাই শুরু থেকে আছেন আমাদের সঙ্গে। আমাদের কৃতজ্ঞতার শেষ নয়। আয়োজন রেস্টুরেন্ট ভীষণ রকমের সহযোগিতা করেছেন, তা না হলে একদিনের একটা অনুষ্ঠান করা যায় না। আমি কিন্তু খুবই শঙ্কিত ছিলাম, একদিনে যাদের কাছে খবর পৌঁছাতে পারবো অথবা পারবো না তারা কি আসবেন। এত মানুষের কাছে শুনেছি উত্তর, যারা জানবেন যে তহিদ স্যার থাকছেন এরকম একটা অনুষ্ঠানে, আমাদের সঙ্গে অনুভূতি বিনিময়ের অনুষ্ঠানে, তারা অনেকেই আসবে। এত শুনেছি, তখন আমার মনে হচ্ছে বোধহয় সত্যি তাই, একদিনের আয়োজন বড় বিষয় নয়, জানাটা বড় বিষয়। আপনারা জেনেছেন, চলে এসেছেন, আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। আজকের এই অনুষ্ঠানটি অনুভূতির অনুষ্ঠান। আমার মনে হয় আমরা এই অনুষ্ঠানকে উৎসর্গ করছি আমাদের সাংস্কৃতিক অঙ্গনের যারা প্রয়াত হয়েছেন, যারা সমৃদ্ধ করে গেছেন, তাদের প্রতি বিশেষত আমাদের
রফিকুদ্দৌলা আব্দুল হামিদ আজকে এই অনুষ্ঠানটা আমরা উৎসর্গ করছি। সেই সাথে চৌপাশ দুটি জায়গায় একসঙ্গে কাজ করে। স্যার হয়তো খুব কম জানেন আমাদের সম্পর্কে, কারণ স্যারকে বলার কোনো অনুষ্ঠানে আমরা আনতে পারিনি। আমাদের অনেক নাটক হয়েছে নওগাঁতে। এরপর নিশ্চয়ই যারা আরো 19 জন আছেন, আমরা চেষ্টা করবো আমাদের নাটকে তাদেরকে নিয়ে আসবার, সাহিত্য বসাবার এবং এই আমাদের নাটকগুলো উপভোগ করাবার। সেই জায়গা থেকে আমরা আজকে এই পরিকল্পনাটি ছিল বিশেষ করে আমার মায়ের ভাই যোগান দিয়েছেন, দুদুল ভাই, শরীফুল স্যার। ভীষণভাবে আপনাদের কাছে আবারও যাব, সবার কাছে পরামর্শ নেব। এইভাবে আমরা ছোট ছোট অনুষ্ঠান আরো করতে চাই। আজকে যারা এসেছেন, যারা আসতে পারেনি, তাদেরকে আমরা খুব ভালো মিস করছি। আশা করছি আগামীতে আমরা আরো সুন্দর অনুষ্ঠান করবো এবং আমাদের ইচ্ছা আছে স্যার এই একটি নাটক নিয়ে আমরা বড় করে আয়োজন করব এবং আরো অনেক স্ক্রিপ্ট, যে স্ক্রিপ্টগুলো নওগাঁর নিজস্ব স্ক্রিপ্ট, সেই স্ক্রিপ্টগুলো নিয়ে আমরা কাজ করতে চাই। নতুন করে মঞ্চে নাটকগুলো আবার আনতে চাই। চৌপাশ, সান্তা এবং নওগাঁ দুটি জায়গায় সমানভাবে কাজ করে। আমরা কখনো বলি সান্তা আমাদের শাখা, কখনো বলি নওগাঁ আমাদের শাখা। দুটি জায়গায় ভীষণভাবে আমরা কাজ করতে অভ্যস্ত। আমাদের প্রচুর দর্শক যারা আমাদের নাটকগুলো দেখতে আসে, আমাদের ভালো লাগে, মানুষগুলো আমাদের ভালোবাসে। ধন্যবাদ সকলকে। শেষবার মতো বোধহয় আমরা স্যারের আরেকবার অনুভূতি জানতে চাইব। আমরা স্যার একেবারেই আপনার কথার পরে আমরা আমাদের অনুষ্ঠানটা সমাপ্তি ঘোষণা করবো, মানে ঘোষণা হয়ে যাবে স্যার। শেষবার মতো আপনার অনুভূতিটা আমরা শুনতে চাই। ধন্যবাদ স্যার। আমি তো বারবার অনুভূতি জানিয়েছি, সবটাই ইতিবাচক। আবার আমার কৃতজ্ঞতা চৌপাশের কাছে, রাজা কবিরের কাছে। আমি একেবারে অসহায়ত্ব বোধ করছি যে আমার এই সমস্ত অখ্যাত লেখানে এমন সুন্দর একটা আয়োজন কিভাবে সম্ভব হয়। আমি যেটা ভাবিনি, যেটা চিন্তা করিনি, রাজা কবির সেটাই কিন্তু আরো সেটাকে রঞ্জিত করে তুলেছেন। আমি বিমুগ্ধ এবং তাদের আরো সৃষ্টি। তো একটা ছোট হালকা কথা বলি, এখানে কয়েকজন দীর্ঘাঙ্গী মেয়েকে, আমি দীর্ঘাঙ্গী না দীর্ঘাঙ্গিনী বলে ওটা ভালো হয়, বেশ উঁচু মাপের কিছু মেয়ে আছে। আশা করি তাদের কর্মকাণ্ড সেটা খুব উঁচু হবে। আমি সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে এতক্ষণ ধরে আমার লেখায় নাটকগুলো আপনারা উপভোগ করলেন। এর সবচেয়ে কৃতিত্ব রাজা কবিরের। আমি তার কাছে আবার ধন্যবাদ। স্যার আপনার সঙ্গে একটু পরিচয় করে দেবো সবাইকে, তারপর আমরা ফটো সেশনে চলে যাবো এবং দর্শকদের সঙ্গে একটু পরিচয় করে দিই। এদিক থেকে আছে স্যার তাকুয়া তারিজো। তাকুয়া আমাদের একেবারে কনিষ্ঠ সদস্য চৌপাশ অঞ্চলে। মাখন হলো স্যার। এরপর আছে আমাদের জগদীশ স্যার, আমাদের নগরের ছিলেন, আমাদের চৌপাশের নতুন সদস্য। এরপর আছে আমাদের মৃদুল স্যার। স্যার মৃদুল আমাদের ছোট একজন সদস্য এবং আজকেও একটা বিশেষ দিন, আজ মৃদুলের জন্মদিন। আমাদের সকলের পক্ষ থেকে, চৌপাশের পক্ষ থেকে মৃদুলকে জন্মদিনের শুভেচ্ছা। ধন্যবাদ মৃদুল। এরপর আছে স্যার আমাদের মুকুট, রাজ মুকুট স্যার। মুকুট নামে মুকুট, কাজী মুকুট স্যার। ওরা স্যার কি করছো তুমি? কোন স্কুল? পুতুলের মেয়ে না? জি জি পুতুলের মেয়ে। জি স্যার খুব গুণী এবং নৃত্যে ভীষণ রকম ওরা পুরস্কার নিয়েছে, দেশ সেরা পুরস্কার নিয়েছে স্যার, জাতীয় পর্যায়ে ওরা পুরস্কার নিয়েছে। এরপর স্যার এদিকে আছে মেহেদি, ও শিকারপুর থেকে আসে স্যার, প্রতিদিন এসে আমাদের রিহার্সেল আছে। শিকারপুর স্যার প্রতিদিন আসে, 11টা-12টা পর্যন্ত রিহার্সেল করে তারপর চলে যায় স্যার। ভীষণ ডেডিকেটেড। আমার একটা পাঠা চরিত্র আছে, ভীষণ ভালো স্যার। ধন্যবাদ মেহেদি। এরপর স্যার আছে আমাদের রায়তা, যাদেরকে আপনি দীর্ঘাঙ্গী দেখেছিলেন। ওরা স্যার 10ম শ্রেণীতে পড়ছে। রায়তা দুইবার স্যার নৃত্যে দেশ সেরা চ্যাম্পিয়ন। ধন্যবাদ রায়তা। এরপর আছে আমাদের স্যার আদিবা, ও সাতটা থেকে আসে, চৌপাশ নাট্যাঞ্চলে কাজ করছে। এরপর আছে স্যার আমাদের গৌতমী, ধুলি 10ম শ্রেণীতে পড়ছে। জি স্যার।
ও স্যার দিতে ওরা চ্যাম্পিয়ন স্যার দেশের পুরস্কার নিয়ে আসে নবরঙ্গপুর যোগ্য নিতে স্যার পুতুলের হাসনি না জি নাতনি স্যার নাতনি পুতুলের স্যার নাতনি। আমার নাতনি একই পরিবার আমাদের ওর মা উপস্থিত আছে এখানে আসি এরপর স্যার আপনি তো চিনেনই মিলানিয়া জি স্যার তোমাকে বলিনি 2015 সালে মিলন ভীষণ ছোট প্রথম দ্বিতীয় শ্রেণীর ছাত্র আমরা আমি শুনেছিলাম যে পরদিন তার পিএসসি পরীক্ষা আর কি জি ও হ্যাঁ হ্যাঁ ক্লাস 5 ছিল আসলে কাছে থেকে যে তোমার সঙ্গে কথা বলি তোমাকে বলিনি কিন্তু এর ভাই তুমি এটা আমি জানতাম না মিলন আমার ছোট ভাই পিএসসি পরীক্ষার আগের দিন আমরা শুরু করছি এবং দুর্দান্ত রকম একটি পথনাটক আমরা শহীদ মিনারে করেছি স্যারের সঙ্গে দেখা হয়েছে আমার 10 বছর পর স্যারের বাসায় গিয়ে যখন জেনেছি স্যার এখানে আসবে স্যার আমাদের বিদায় দেওয়ার সময় হঠাৎ বলছেন মিনান কেমন হচ্ছে আমি একটু অবাক হয়ে গেলাম স্যার কোন মিনানের কথা বলছে তোমাদের দলের ছোট্ট একটি বাচ্চা পিএসসি পরীক্ষার আগের দিন নাটক করেছিল ভীষণ রকমের স্যার আমার ছোট ভাই এবার আমার ফার্স্ট ইয়ার করছে বাংলা সাহিত্য তো তাই নাকি স্যার আপনার নাম মনে রেখেছেন তো কেন ভাববেন এত প্রতিভাবান একটা ছেলে স্যার ও এখনো কাজ করছে চৌপাশে 30টা প্রোডাকশনে মিলান কাজ করে যাচ্ছে এখনো পর্যন্ত ধন্যবাদ আমাদের দলের সবাইকে আরো যারা এখানে নেই তাদের ভীষণভাবে আমরা মিস করছি যারা সে আয়োজনকে আপনারা এসেছেন এবং মূল্যবান কিছু মতামত দিয়েছেন কথা বলেছেন এই জন্য আমরা কৃতজ্ঞ আমরা একদম শেষ পর্যায়ে আমাদের আজকের অনুষ্ঠান রাজভাইয়ের কথার পরে শেষ আনুষ্ঠানিকভাবে এই অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করছি যারা ছবি